সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয়টি নির্বাচন করেছি সেটা হচ্ছে ঝগড়া। আসলে ঝগড়ার সাথে আরও কথাবার্তা আছে। ঝগড়াটা আমরা করি, আমাদের জীবনে ঝগড়া খুব একটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। তো আজকে আমরা যে ঝগড়াটা যে জায়গার ঝগড়ার কথা বলবো সেটি হচ্ছে যে ভালোবাসা সম্পর্কে অথবা স্বামী স্ত্রীর সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কে আমাদের ঝগড়া হয়। ঝগড়া ছাড়া কোনো দম্পতি জীবন কাটিয়েছে এটা আমরা কখনো শুনি না। তো যাই হোক, ছোটোখাটো হোক বড় সড়ো হোক, ঝগড়া হতে থাকে। তো আজকে আমরা যে বিষয়টির উপরে আলোকপাত করতে চাইছি সেটা হচ্ছে যে আমরা ঝগড়াটা কোনো একটা বিষয় হয়তো মনোপুত হলো না, দুজনের একজনের হয়তো কোনো কিছু খারাপ লাগলো, কষ্ট লাগলো, সেটা নিয়ে এসে হয়তো একটা ঝগড়া শুরু করে। তারপর সেটা নিয়ে অনেক কথা হয়, অনেক উচ্চ স্বরে কথা হয়, অনেক মনোমালিন্য চলতে থাকে, কথা বন্ধ থাকে। তো ঝগড়া হয়ে যায়। তারপরে আবার আমাদের হয়তো পরবর্তীতে আমরা একজন আরেকজনকে যেহেতু চুপ করে থাকতে পারি না, আমাদের কথা বলতে হয়, আমরা চাইও কথা বলতে, আবার হয়তো জিনিসটা নিরসন হয়ে যায়। কিন্তু ঝগড়াটা নিয়ে আর আলোচনা করা হয় না বেশিরভাগ সময়। তো ঝগড়া হয়ে যাওয়ার পরে আমরা যদি একটু ভাবতে পারতাম যে আসলে আমরা কী নিয়ে ঝগড়া করলাম, সেটির দিকে আমরা মনোযোগী বেশি হব, নাকি আমরা আসলে ঝগড়ার মাধ্যমে আমি কি পেতে চাইছি, আমি আসলে কেন ঝগড়াটা শুরু করলাম, যদি আমি শুরু করে থাকি আমি কেন সেটা শুরু করেছিলাম, আমার মধ্যে কোনটার কিসের অপ্রাপ্তি আমি অনুভব করছি যেটা আমি পেতে চাইছি আমার পার্টনারের কাছ থেকে। সো সেই অপ্রাপ্তির জায়গাটা কি, যেটা পেলে আমার হয়তো তার সাথে আমার সম্পর্কটা আরও উন্নয়ন ঘটবে। আমরা হয়তো যে কারণটার জন্য ঝগড়া করছি সেটার প্রতি বেশি মনোযোগ আমাদের হয়ে যায়, কিন্তু আমি আসলে কি মিস করছি, আমাদের সম্পর্কের মধ্যে কোন জিনিসটা মিসিং, সেটার দিকে যদি আমরা একটু মনোযোগী হতে পারতাম বা সেটা নিয়ে পরে হলেও ভাবতে পারতাম, তাহলে হয়তো সম্পর্কটি আরেকটু পজিটিভ একটা আলো পেত। তো যাই হোক, আমি আর কথা না বাড়াই, আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা আজকে আমাদের অনুষ্ঠানে এসছে। একজন হচ্ছে মাকসুদ মালিক। মাকসুদ, তোমাকে স্বাগত। মাকসুদ একজন কাউন্সিলর হিসেবে কাজ করছে, ভালো কাজ করছে। আর আরেকজনও আছে, আলিয়া ফিরদৌস আজাদ। ওকে, আলিয়া ফিরদৌস আজাদ কাজ করছে এভার কেয়ার হাসপাতালে সিনিয়র কাউন্সিলর হিসেবে কাজ করছে। সো আলিয়াও ভালো কাজ করছে, তোমাকেও স্বাগত। তো এখন কে আগে বলতে চাও? এনি ওয়ান অফ ইউ ক্যান স্টার্ট। ওকে, বলতে চাও? আচ্ছা, ওকে। হয়তো আমরাও তো পার্টনারশিপের মধ্য দিয়ে যাচ্ছি, ব্যক্তি জীবনেও কিন্তু আমাদের পার্টনার আছে আর কি। তো আসলে অনেক সময় হয় না, আমরা বলি যে কখনো স্টুডেন্ট বলে যে আমি পরীক্ষার মধ্যে প্রশ্নটা নিয়ে অনেকক্ষণ ব্যস্ত ছিলাম, মানে প্রশ্নের ভিতরে প্রবলেম, এইটাই আবার স্যারকে জিজ্ঞেস করছে, উত্তরটার খোঁজা হয় না আর কি। তো আজকের বিষয়বস্তু এরকমই হচ্ছে, যদি আমরা আসলে ঝগড়ার কারণে ফিরে যাই তাহলে আসলে উত্তর খুঁজে পাবো না, আমাদের সময়টা চলে যাবে। আমরা আবার সেই অতীতের বিষয়গুলোকে সামনে আনবো যেটা বর্তমানকে আমাদের মিস করে দিবে, আমরা সেখান থেকে কোনো রেজাল্ট পাবো না, ফলাফল পাবো না আর কি। এখন ঝগড়া কেন হয় আপনি বলছিলেন যে মূলত আমরা দেখেছি যে আসলে চাওয়া পাওয়ার কোথাও না কোথাও একটা ব্যত্যয় বা ঘাটতি রয়েই যায় আমাদের। 100% চাওয়া পাওয়া তো আসলে পূরণ হয় না, খুব ছোট ছোট বিষয় থেকেও ঝগড়া হয়, বড় বিষয় থেকে হতে পারে। কিন্তু যদি আমরা যে বিষয়টা নিয়ে ঝগড়া করেছিলাম এটা যদি সমাধানের দিকে যাই তাহলে আসলে অনেক বিষয়, অনেক ক্রনিক আমরা বলি বা অনেক ভয়ঙ্কর বা অনেক থার্ড ডিগ্রিও আমরা অনেক সময় বলি যে আমাদের একটা চূড়ান্ত পর্যায়ে চলে যায় আসলে। কিন্তু উত্তরগুলো যদি আমরা খুঁজতে শুরু করি, যেমন অনেক সময় আমরা বলি না যে আপনাদের দাম্পত্য জীবন অনেক যখন আমাদের কাউন্সিলিং নিতে আসে, মানে কেন আসলেন, সমস্যাটা কি, তখন কিন্তু তারা সেই কারণগুলো বলে। আজ কারণগুলো তখন আমরা অনেক সময় কন্ডিশন দিই যে আমাদের এখানেও যখন আমরা কথা বলবো এই কারণগুলো নিয়ে আজকে আমরা কয়েকটা দিন অন্তত বাসায় গিয়ে কারণগুলো আর খুঁজবো না, চলেন আমরা এই সেশনের মধ্যে উত্তরগুলো খুঁজি। পরবর্তীতে ফলো আপ আসলে যখন বলি যে কি হলো, বলে না আমরা তো ওইটা নিয়েই লেগে আছি, মানে কেন ঝগড়া করছো তোমরা, তার মানে কেউ বলছে যে আমাকেও সম্মান করে না, এটা কিন্তু একদম পরিষ্কার, তার মানে কিন্তু উনি সম্মান চাচ্ছে, ও আমাকে কেয়ার করে না, প্রবলেম আমাকে সময় দেয় না, সময় চাচ্ছি, আমাকে অসম্মান করছে বা আমাকে বিশ্বাসের জায়গাটা অনেকটা মনে হচ্ছে কেমন যেন লাগছে। আমরা কিন্তু পুরো বিষয়টা ফোকাস যে আচ্ছা দিস ইজ দ্য প্রবলেম। তাহলে আমরা বলি যদি আমরা দাম্পত্য জীবনের একটা ওয়ে যদি ভাবি যে সমাধান কেন্দ্রিক, তাহলে কিন্তু আমাদের চাওয়া পাওয়াটার দিকেই ফোকাস করা ভালো। আরেকটা হচ্ছে যদি আমরা ওইখানে বারবার ফিরে যাই তাহলে আমরা প্রবলেম বা সমস্যা কেন্দ্রিকই রয়ে গেলাম, ওই বৃত্তের মধ্যে আমরা ঘুরি। এবং আমাদের আপনিও যে প্র্যাকটিস করে আমরা বলি যে এটা এক ধরনের গেম, সাইকোলজিক্যাল গেম তৈরি করে, আমরা একই ইস্যু নিয়ে
বারবার একইভাবে শুরু করে এটা ছোট করে শুরু হয়, কিন্তু ছোটতে যখন নির্মূল না হয় তখন কিন্তু এটা বিকট আকার ধারণ করে, 3rd ডিগ্রি পর্যন্ত চলে যায় আমরা বলি, তখন কিন্তু এটা আমাদের আর নিয়ন্ত্রণে থাকে না। 3rd ডিগ্রি বলতে এটা তো একটু টেকনিক্যাল টার্ম বলে মানে আমরা আসলে মারামারি পর্যায়ে চলে যায় আমাদের হাতে আর থাকে না সেটা, মানে ওইভাবে থাকে না, আমরা একটা নেগেটিভ জায়গায় চলে যাই, অসম্মানগুলো চলে আসে আমাদের সেই জায়গাগুলো। তো আমার মনে হয় যে আমাদের যদি সমাধান কেন্দ্রিক আমরা হতে চাই, তাহলে চাওয়া পাওয়াগুলো খুবই ক্ষুদ্র হলেও সেটাকে প্রকাশ করা, অনুভূতি। এবং আরেকটা হচ্ছে যে আমরা বলি না যে আমাদের অনুভূতিগুলোকে আমরা মিস করি, কেন? কারণ আমরা কি চাচ্ছি সেটাতে আসলে ফোকাস করছি না, একজনকে আমরা ডাউন করছি। শুনে ফেলি চট করে যদি আমাদের ফোন আসার আগে। আচ্ছা, ছোট করে একটু বলি। মকসুদ ভাই অনেক সুন্দর করে আসলে অনেক গুছিয়ে বললেন। আসলে যখন ঝগড়া লাগে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ ওই একটা বিষয়ে থাকে না, তারা পুরনো অনেক কিছু নিয়ে যে কথাগুলো শোনাতে পারেনি, বোঝাতে পারে নাই, সেটা সেই সময়টাতে অনেকগুলো টপিক কিন্তু নিয়ে আসে। সো পরবর্তীতে দেখা যায় যে তারা যে মূল বিষয় বর্তমানের সেই জায়গাটা যে সমাধানে যাবে তার আগেই তারা কমপ্লেইনের জায়গাটায় বেশি ঘুরপাক খায়, যে ঝগড়ার সময় তুমি তো আমাকে ওইভাবে অ্যাপ্রোচ করেছিলে বা ওই 10 বছর আগের কথাটা টেনে এনেছিলে। ওটা আগে সমাধান না করে শান্তি তারা আর পায় না, যে আমি সমাধানে যাব কিন্তু আমাকে যে অপমান করা হলো এটার একটা সলিউশন হোক দেন যাব। সো এই যে একটা জায়গা, তার অ্যাংজাইটির একটা লড়াই চলতে থাকে, অথবা শোধ প্রতিশোধ হতে পারে, সেই জায়গার যে একটা লড়াই চলে সেটা থেকে যদি তাদেরকে উত্তরণ করে দেন সমাধানের পথে আনা যায়, তাহলে একটা সুন্দর সমাধানের পথ খোঁজা যেতে পারে। তবে এখানে আরেকটা বিষয় আছে কি, যে পরিবারের তো আসলে এক একটা কনসেপ্ট এক এক পরিবার থেকে আমরা নিয়ে আসি। সো কাপলরা যখন আসে তারা দেখা যায় নিজস্ব অ্যাঙ্গেল থেকে বলে যে আমি তো জীবনে এরকমটা দেখি নাই, বা আমার সাথে এটা কেন হবে, এটা তো এরকম কখনো হওয়া উচিত নয়, এই যে উচিত নয়, দেখি নাই, এটা তো আসলে শিখে বড় হইনি, এই যে একটা কংক্রিট কিছু ধারণার ভেতরে আমরা যখন পরিবর্তনটা এক্সপেক্ট করি আমার তরফ থেকে, তখন কিন্তু অপর তরফ থেকে আসলে কোনো সমাধান দিতে পারে না। এখানে যদি মিউচুয়াল একটা জায়গা ক্রিয়েট হয় যে আমরা দুজনই দুপা করে এগিয়ে আসি, এগিয়ে এসে দেন আমরা একটা সলিউশন খুঁজি যেখানে শান্তি প্রতিষ্ঠা হবে। কারণ প্রত্যেকটা সংসারে তো আসলে ছাঁচটা আলাদা, ছাঁচটা তো মিলবে না আমার সাথে আরেকজনের, তাই না? সো আমার ছাঁচ অনুযায়ী আমি যদি অ্যাডজাস্ট করতে পারি তাহলে সেটাই আমার জন্য স্বাভাবিক। সো ঝগড়ার পরবর্তী পর্যায়ে সমাধানের জায়গাটা যদি দুজনের কাছাকাছি করে আনা যায়, তাহলে আমার মনে হয় সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করা যেতে পারে। যেমন এখানে আরেকটু ছোট করে বলি, অনেক সময় ডায়েটিশিয়ানদের তরফ থেকে আমরা বেশ কিছু পেশেন্ট পাই, তো ক্লায়েন্ট পাই, তারা দেখা যায় বলে যে আমাকে এটা খেতে বলেছে, এটা পুষ্টিকর, কিন্তু আমি এটা খেতে পারি না, আমি জীবনে এটা খাই নাই। সো এই জাতীয় আর কিছু নাই যেটা আমার জিভের রুচিতে মেলে। সো তখন ওরাই বলে যে আমাদের কথা তো শুনলো না, বোঝাতে পারলাম না, যে আপনি তো দিয়ে দিলেন পুষ্টিকর খাবার, কিন্তু এটা আমি স্পেসিফিক ভাবে পারি না। সো এরকম একটু বলো তো, মানে কিভাবে পুষ্টিবিদের কাছ থেকে তোমাদের কাছে চলে আসে? যেমন পুষ্টিবিদের কাছে কখনো যদি যায় কোনো পেশেন্ট, যদি দেখা যায় যে ওখানে তাদের অ্যাংজাইটি লেভেলটা খুব হাই, অথবা তারা যে প্রশ্নগুলো করছে ওখান থেকেই বোঝা যাচ্ছে তারা কিছুটা পিকি প্যাটার্নের, কিছুটা ওসিডির একটা প্যাটার্নও কিছুটা থাকে, যে একটা একটু আমাদের দর্শকদের বোঝার মতো করে বলো আর কি। একটু বলি, যেমন দেখা যায় যে তাদের হয়তোবা যে চার্টটা রেডি করে দিচ্ছে, ওরা যেগুলো খেতে হবে, হ্যাঁ এটা খেতে হবে, এই টাইমটাতে খেতে হবে, তখন দেখা যায় যে তারা প্রশ্নটা এত বেশি করছে, বিশেষ করে ওবেস প্যাটার্নের যারা একটু স্থূলতায় যারা ভুগছেন, অথবা যদি বেশ ওবেসিটি ছাড়াও যে আরেকটা আছে আপনার বুলিমিয়া নার্ভোসা এবং অ্যানোরেক্সিয়া নার্ভোসা, যে দুটো ক্যাটাগরি আছে, একেবারে না খেয়ে থাকছে। সো তারা একেবারে না খেয়ে থাকছে, তাদেরকে বাবা মা টেনে নিয়ে পুষ্টিবিদের কাছে নিয়ে আসে যে ওকে আমরা কি করে একটু ওয়েট গেইন করতে পারি, অথবা যদি এমন হয় খুব বেশি খাচ্ছে, সেখানেও তাকে নিয়ে আসে যে কোন খাবারগুলোতে তার ওয়েটটা কমানো যেতে পারে। সো এই ধরনের বুলিমিয়া নার্ভোসা পেশেন্টরা দেখা যায় পুষ্টিবিদের কাছ থেকে আমাদের কাছেও রেফার হয়ে আসে। আমরা একটু খুব ইন্টারেস্টিং লাগছে, আমরা পরে আরো শুনবো। একটা ফোন আছে তো, আমাদের বিরতির সময় হয়ে যায়, ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। আমি ঢাকা থেকে বলছিলাম। আমি আমার পার্সোনাল কিছু ইস্যুর জন্য আর কি ফোন দিয়েছি। হ্যাঁ শিওর। সেটা হচ্ছে যে আমার মা মারা গেছেন বেশ কিছুদিন হচ্ছে। কতদিন আগে?
অলমোস্ট 4 ইয়ার্স। আচ্ছা। তো উনি মারা যাওয়ার পরের থেকে হচ্ছে দেখা যায় যে আমার বাবার সাথে আমার রিলেশনটা একটু খারাপ হয়ে গেছে। মানে মূলত বিষয়টা হচ্ছে আমি খুব অল্পতে এখন হাইপার হয়ে যাই। আচ্ছা। তো বিষয়গুলা অফিসের ক্ষেত্রে সেরকম হয় না, অফিসে যখন থাকি তখন হয়তো এরকম হচ্ছে না, কিংবা ফ্রেন্ড সার্কেলে যখন থাকি তখন বেশি হয় না। স্পেশালি বা মানে ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে বাবা কিংবা ভাই এই দিকে আর কি যখনই কোনো রকমের ইয়ে হয় তখন আমি খুব অল্পতেই হাইপার হয়ে যাই। তো এবং নিজের ফ্যামিলির সাথে দেখা যাচ্ছে যে খুব একটা সেরকম হচ্ছে না। বাচ্চারা যদি আবার বেশি দুষ্টামি করে, দেখা যাচ্ছে বাচ্চা হচ্ছে 5 বছর 7 বছরের 2টা বাচ্চা আছে, একজনের 5 একজনের 7। জি। এক্ষেত্রে দেখা যায় কি যে বেশিক্ষণ দুষ্টামি করলে অল্পতে আর কি হাইপার হয়ে যাচ্ছি। তো এইগুলা বিষয়গুলোর ক্ষেত্রে আর কি মানে কিভাবে আমি এখান থেকে বের হতে পারবো। মা মারা গেছেন 4 বছর আগে, রাইট? জি। তো এটা মা মারা যাওয়ার পরে জিনিসটা হচ্ছে, মানে আগে হতো না? আগে ছিল, বাট এরকম ছিল। আর একটা বিষয় হচ্ছে যে এটা যে ফ্যামিলিগতভাবে আমাদের আর কি ব্লাড প্রেশার হাই মায়ের ছিল, সেখান থেকে আর কি আমরা পাইছি। আমারও হাই, আমার বড় ভাইয়েরও ব্লাড প্রেশার হাই। সেটার সাথে এটার কি সম্পর্ক? এখন এটা তো আর কি আমরা তো শুনতে পেলাম যে মা মারা যাওয়ার পর থেকে রাগটা বেড়ে গেছে, তাই তো? জি। বাবার সাথে রাগারাগি, বাবার সাথে সম্পর্কটা খারাপ হয়ে গেছে এবং রাগারাগি হয়ে যাচ্ছে, তাই তো? জি জি। ওকে। সো সেটা মা যখন ছিলেন বেঁচে তখন বাবার সাথে এটা হতো না? তখন হতো, কিন্তু তখন আর কি কম, তখন বিষয়টা আর কি কম ছিল। আচ্ছা। মা অনেকটা আর কি ব্যালেন্স করতো, মাঝখানে থেকে উনি সাপোর্টটা দিতেন। এবং মা মারা গেছেন 4 বছর আগে, তো? জি। আচ্ছা। সো তারপর থেকে ঠিক তারপর পরেই কি বাবার সাথে সম্পর্কটা আস্তে আস্তে মানে একটু নেগেটিভ হতে শুরু করলো? মা অসুস্থ ছিল অলমোস্ট 7 ইয়ার্স। আচ্ছা। তো মা যখন মার অসুস্থতার শেষের দিক থেকে আর কি বিষয়গুলো একটু বেশি হয়েছে। আচ্ছা। মার অসুস্থতার শেষের দিক থেকে বিষয়গুলো আর কি প্রকটভাবে আসছে আর কি। আচ্ছা। এই বাসায় কে কে আছেন? আমি এখন ঢাকাতে থাকি, আমি আমার ওয়াইফ এবং 2 বাচ্চা সহ। আর বাবা কোথায় থাকেন? বাবা গ্রামে থাকেন। বাবার সঙ্গে কে আছে? বাবার সঙ্গে এখন গ্রামে ওরকম ভাবে কেউ থাকে না, মানে এখন আর কি আমরা জয়েন্ট ফ্যামিলির ভিতরেই থাকা হয়। চাচা আছে, চাচি আছে, এক ফুপু থাকে। মানে বাবার দেখাশোনাটা কে করছেন? বাবার দেখাশোনা ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি চাচিরা করে, আর বড় ভাইয়ের বাসা আছে, বাবা বেশিরভাগ সময় ওইখানে থাকে আর কি। বাবার বয়স কত এখন? বাবার বয়স অ্যারাউন্ড 80। আচ্ছা। তো বাবাকে তো একটু দেখতে হয়, তাই না? সেটা ভাই ভাইয়ের বউ তারা দেখছেন। জি, ওনারা একটু বেশি করে আর কি। কিন্তু বাবার সাথে সম্পর্কটা মা মারা যাওয়ার পরে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার আগে কম ছিল। মানে অত বাবার সাথে সম্পর্কটা কি বরাবরই একটু মানে নেগেটিভ ছিল? এটা হচ্ছে বাবার সাথে সম্পর্কটা নেগেটিভ বলতে যে বললাম যেটা যে মা মারা গেছে যে 4 ইয়ার্স হচ্ছে, তার আগে 1-1.5 বছর আগে থেকে আর কি একটু খারাপের দিক। সেটা কি বিশেষ কোনো কারণ আন্দাজ করা যাচ্ছে? সেরকম কোনো রিজন আর কি নাই। না, রিজন তো থাকতেই হবে। রিজনটা হয়তো আমরা আইডেন্টিফাই করতে পারছি না, কিন্তু অবশ্যই তো কারণ আছে। কারণ ছাড়া তো কিছু হওয়ার কথা না। এরকম ক্ষেত্রে যদি বলা যায় যে আমার সাথে যেটা হয়েছিল লাস্ট, বাবা বাসায় আসছিল, তখন আমার ওয়াইফ অসুস্থ ছিল। উনি নিজেও একজন অসুস্থ রোগীকে নিয়ে আমার বাসায় আসছিল, যেটা আমি একটু ওনাকে গ্রামে যে যখন বাড়িতে ছিলাম তখন ওনাকে না করে আসছিলাম, যেহেতু এখন অসুস্থ, এখন কোনো অসুস্থ মানুষকে নিয়ে যান। তারপরে উনি নিয়ে আসছিল, বাসাতে নিয়ে আসার পর আমি ওনাকে আর কি আলাদাভাবে আর কি ডেকে বলছিলাম যে যেহেতু অসুস্থ মানুষ, আপনি ওনাকে অন্য জায়গায় ঠিক আসেন, আপনি এখানে এসে থাকেন, সমস্যা নেই। এটার পর থেকে আর কি মূলত আচ্ছা প্রবলেমগুলো শুরু হয়েছে। বাবা মনোক্ষুণ্ণ হয়েছেন এটাতে? জি। আচ্ছা আচ্ছা। এমনি এমনি স্ত্রী মানে ছেলে মেয়ের সাথে ওদের সাথে অসুবিধা হচ্ছে না? না, বড় ভাই ভাবে ওইদিকে কোনো সমস্যা না। না, নিজের যে স্ত্রী সন্তান আছে ওদের সাথে এই রাগারাগিটা ওদের সাথে অতটা হচ্ছে না?
আমার হ্যাঁ এটা কি কম, এখানে খুবই কম। আচ্ছা, মানে এখন আমাদের কাছে যেটা বলা হচ্ছে যে সম্পর্কটা বাবার সাথে সম্পর্ক নিয়েই বেশি দুশ্চিন্তা কাজ করছে, যে কেন এই সম্পর্কটা ঠিক হচ্ছে না, তাই তো? জি জি। ওকে, তো ওটা এখন প্রশ্নটা হচ্ছে যে কি করে বাবার সাথে সম্পর্কটা উন্নয়ন ঘটানো যায়, এটাই কি প্রশ্ন? জি। আচ্ছা, একটু লাইনে থাকতে হবে, কারো কোনো প্রশ্ন? হচ্ছে যে আপনার এখন এইজ কত, বয়স কত? আমার এজ अराउंड 40। 40। আর কয় ভাই বোন? 2 ভাই। 2 ভাই। আপনি কি ছোট? আপনি ছোট? জি। মায়ের সাথে খুব ক্লোজ রিলেশন ছিল জি মার সাথে? জি জি। এমন কি কখনো মনে হয়েছে যে মানে মায়ের অসুস্থতা ওইভাবে যখন ছিল বাবা ওইভাবে টেক কেয়ার অথবা আদার্স ইস্যুগুলোতে ফোকাস করেন, এই জন্য কি কোনো রাগ টাগ আছে? এই বিষয়গুলো নিয়ে সেরকম আর কি কোনো ইয়ে হয় না, কারণ মা অসুস্থ হওয়ার পরে বেশিরভাগ সময় দেখা যেত কি যে নানার বাড়িতে থাকে। আচ্ছা, যেহেতু বাবা একা থাকতো বাড়িতে, আচ্ছা, মা বেশিরভাগ সময় নানার বাড়িতে। কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যেটা যে আমার বাবার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে আমার যে 2টা বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে আমার বাবা কি ওইভাবে নিতে পারে না। মানে গ্রামে গেলে ওইভাবে দেখাশোনাও করে না, কাছাকাছিও আসে না, আমার বাচ্চাদের কাছেও নেয় না। মানে দাদার সাথে ওদের ঠিক মানে ঠিক ক্লোজনেসটা হয়নি, তাই তো? না না না, জি, দাদার সাথে ওদের ক্লোজনেস। উনি কি বড় ছেলের বাচ্চাদেরকে মানে পছন্দ করেন? জি জি, ওটা কি স্বাভাবিক। আচ্ছা, কিন্তু ছোট ছেলের বাচ্চাদের সঙ্গে ওনার সেরকম বন্ধুত্ব হয়নি? না। সেটা নিয়ে কি একটু মন খারাপ হয়? এটা তো আমার দিক থেকে তো এটা স্বাভাবিক, এটা হবেই। স্বাভাবিক। আমার বাবা তার আমার বাচ্চাদেরকে নিচ্ছে না, তো আমার সামনে অন্য বাচ্চাদেরকে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামে যখন যাচ্ছি আশেপাশে যারা ছোট পাশের বাড়ির ছোট বাচ্চা কাচ্চা আছে তাদেরকে নিয়ে খেলাধুলা করতেছি, আনন্দ করতেছি, একটা অভিমান কাজ করে তখন। জি। হ্যাঁ, আর বাবা কি মানে বাচ্চাদের সাথে নিজে থেকেও ডেকে কথা বলেন না, নাকি বাচ্চারা যায় দাদার কাছে? বাচ্চারা যায়, বাট উনি ওদের সাথে কথাও বলে না, কিংবা ওরা হচ্ছে যেহেতু কথা বলে না, আমার বাচ্চারা একটু আর কি যে কেউ যদি তার সাথে কথা না বলে বাচ্চারা একবার দুইবার যাবে, যদি কথা না বলে ওরা আর যায় না ওইখানে ওইভাবে। ওই যায়, দেখা যাচ্ছে আমার বাবা ঘরের মধ্যে আছে, ওরা বারান্দায় হাঁটাহাঁটি করছে। বুঝেছি, একটা দূরত্ব হয়ে গেছে। ওরা দাদার ব্যাপারে ওদের কি ধারণা, ওরা কি বলে দাদার ব্যাপারে? দাদার সম্পর্কে অ্যাকচুয়ালি ওদের তো সেরকম কোনো নাই। আচ্ছা, তো দাদার কথা ওরা আর কি সেভাবে বলে না। দাদা বলতে আর কি আমার ছোট চাচাকে বোঝে, আমার ছোট চাচা আর কি ওদের খুবই আদর করে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের সময় দাদার কথা বললে আর কি আমার ছোট চাচার কথাগুলাই আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। সো ছোট চাচাকে পছন্দ করে। আমরা বিরতি থেকে ঘুরে আসি, আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব। ছোট একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা ঘুরে আসছি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ঘুরে আসবো একটু পরে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আমরা আজকে যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম, যে বিষয়বস্তুটার আজকে আমাদের আলোচনা করা হয়েছে কিছুটা, সেটা হচ্ছে যে আমরা মানে কি নিয়ে ঝগড়া করলাম সেটাতে বেশি ব্যস্ত থাকি, কিন্তু কি পেতে চাইছি ঝগড়া থেকে সেটা কিন্তু ভাবি না। যাই হোক, সেটা নিয়ে আমাদের দুজন অতিথি কিছু কথা বলেছেন। আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিলেন, আমরা তার বিষয়টা নিয়ে আলোচনা করতে পারিনি, বিরতির সময় হয়ে গেছিল। তো আলিয়া, বলতে চাও প্রথমে? যে ফোনটা এসেছিল সেখানে উনি আসলে যেটা উল্লেখ করলেন যে তার বাবার সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার কারণে তাদের এখন কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। এখন দূরত্বেরই একটা পর্যায়ে ছোট বিষয় আর বড় বিষয় আমরা ডিসাইড না করি, ওটা হয়তো তারাই ঠিক করবে। একটা ঘটনার ক্রমে তাদের এই খারাপ লাগাটা বা দূরত্বটা তৈরি হয়েছে। তো ওনার কাছে উনি তো এটাই বলছিলেন বা উল্লেখ করছিলেন যে এটাও হয়তো একটা কারণ হতে পারে, যে তার কষ্ট লাগার কাছ থেকে হয়তো বা তার রাগটা বা অ্যাঙ্গার ইস্যুসটা বা ইরিটেশন, যেটা তার বলছিলেন না যে আমি সবকিছুতে খিটখিটে হচ্ছে, বাচ্চাটা দুষ্টুমি করছে, আমি নিতে পারছি না, কারণ বাচ্চাদের বয়সটা তো কম, 5 আর 7। উনি নিজেও কিন্তু উল্লেখ করলেন যে এতটুকু ছোট বয়সে এরকম ছোটাছুটি একটু হালকা দুষ্টুমি করা যেতেই পারে, বাট আমি নিতে পারছি না। অফিসে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু বাবা আর ভাইয়ের সাথে হচ্ছে। ওখানে একটা দুঃখের কথা যেটা আপনিও ম্যাডাম বললেন যে
তার বাচ্চাদেরকে যে বাবার থেকে একটু দূরত্ব, সেটা তাকে একটু কষ্টও দিচ্ছে। সো এই জায়গায় বাবার সাথে তার কি করে মনোমালিন্য দূর হতে পারে। উনি যেমন উল্লেখ করেন যে মা 4 বছর আগে মারা গেছে তখন থেকে, সেই প্রশ্নটা আসলে করা হয়নি। হতে পারে যে মা একজন মধ্যস্থতাকারী হয়তো ছিলেন, কখনো হয়তো বা কোনো মনোমালিন্য হলে উনি হয়তো বা মিউচুয়াল একটা কিছু করে দিতেন, কিন্তু এখন হয়তো মিউচুয়ালের সেই লোকজন নাই যে কিনা তার বাবার সাথে এই সুন্দর বন্ধুত্বটা আবার তৈরি করতে পারে। আর বাবার বয়সটাও যেহেতু 80 বছর, এই সময়ে কিন্তু কোনো অভিমান জমা হলে সেই অভিমান কাটানো খুব কঠিন হয়ে যায়, কারণ ওনার বয়সটাও যেহেতু বেশি, সো ওনার সাথে কোনো উচ্চবাচ্য করার সাহস বা দুঃসাহস অনেকেই হয়তো করবে না, যে উনি কিসে উত্তেজিত হয়ে যাবেন, অসুস্থ হয়ে যেতে পারেন। আর একটু বয়স হইলে আমরা একটু কিন্তু আবেগপ্রবণও হয়ে যাই। হ্যাঁ, আবেগপ্রবণও হয়ে যায়। দেখা যায় অনেক কিছু আমরা বাস্তবসম্মতভাবে মানতে পারি না, তাই না? বাস্তবের জায়গাটা বোঝানোও যায় না, লজিকগুলো তাদের কাছে অতটা লজিক্যাল হয়তো লাগে না। আর শহর আর গ্রামের মন মানসিকতা অথবা আমাদের যে বেঁচে থাকার যে উপায়গুলো বা আমরা যেভাবে লাইফ স্টাইলটা মেনটেন করছি, যতটা সমস্যা আমরা এখানে ফেস করি, যেভাবে আমাদের চলতে হয়, সো গ্রামের পরিবেশটাতে একটু অবশ্যই একটু অন্যরকম। তাদের ক্ষেত্রে আমাদের অবস্থাটা মেনে নেওয়া বা বোঝা বা আমাদের যুক্তিটায় তাদেরকে আনাটাও কিন্তু একটু কঠিন হতে পারে। যেমন যে ঘটনাটা ঘটেছিল সেই জায়গাটায় যে ওনার একটা লজিক্যাল বিষয় ছিল ওনার তরফ থেকে, সেটা ওনার বাবার যেহেতু 80 ইয়ার্স ওল্ড এবং লং টাইম উনি দেশে বা গ্রামের পরিবেশে থেকেছেন, সত্যিকার অর্থে তাকে যতই লজিক দিয়ে বোঝানো হোক, সেই জায়গাটা হয়তো বা তার মনে যে দাগটা কেটে গেছে ওই দাগ মুছে ফেলাটা একটু কঠিনই হবে। এখানে আমার কাছে যেটা লাগছে যে আসলে প্রশ্নটা সেই সময় মাথায় আসেনি যে উনি ক্ষমা চেয়েছিলেন কিনা, কারণ কি 80 ইয়ার্স ওল্ড তো যথেষ্ট বয়স হয়ে গেছে, তাদের যথেষ্ট এক্সপেরিয়েন্স, পৃথিবীর দেখাটাও তো অনেক। তারা যেহেতু ক্ষমা চেয়েছিল কিনা, ভদ্রলোক তার বাবার ফোন কাছে, করেছেন, হ্যাঁ যিনি ফোন করেছেন তিনি তো চাইছেন বাবার সাথে একটা সমাধান খুঁজতে। মানে ক্ষমাটা কিসের জন্য চাইবে? ওই ঘটনা, যেটা ঘটনা উনি লজিক্যাল ভাবেই তো প্রদর্শন করেছেন, ঘটনা যেখানে বাবা একজন অসুস্থ ব্যক্তিকে নিয়ে তার বাসায় গিয়েছিলেন এবং সেই অসুস্থ ব্যক্তিটাকে উনি রাখতে চাননি এবং অন্য রুমে নিয়ে জিজ্ঞেস করেছিলেন, যে বলেছিলেন বুঝিয়ে যে বাবা আপনি তো অসুস্থ, আপনি আরেকজনকে নিয়ে আমার বাসায় এসছেন, ওনাকে অন্য জায়গায় রেখে আসেন। সেটা বাবা মানতে পারেনি বলেই সেই জায়গা থেকে মনোমালিন্যটা আরো গাঢ় হয়ে গেছে। সো এই জায়গাটা ধরেই তো আসলে তাদের সম্পর্কের ফাটলটা ধরেছে, বা যেহেতু ওনার বাবা যথেষ্ট বয়স হয়েছে, উনিও জায়গাটা ভুলতে পারছেন না, ওনার সাথে সহজ হতে পারছেন না, কারণ উনি আমাদের কাছে যেহেতু ফোনটা করেছেন তার মানে উনি এখনো এই জায়গাটাতে কষ্ট পাচ্ছেন। ভদ্রলোক যিনি ফোন দিয়েছেন সমাধান করতে পারেননি, করতে পারলে আমাদের পর্যন্ত তার আসতেন না। এইখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনার বাবার বয়সটা যেহেতু 80 ইয়ার্স ওল্ড, ভদ্রলোক যদি বারবার, এই যে আমাদের টপিকেই ফেরত যাই, যে ঝগড়ার টপিক নিয়ে আমরা যদি আলোচনায় থাকি তাহলে আসলে যুক্তি খণ্ডন বা সেটাতেই রয়ে যায়, তাহলে সমাধান খুঁজে পাবো না। সো সেই ঘটনার যৌক্তিক ব্যাখ্যা ওনার যদি দিতেই থাকেন ওনার 80 ইয়ার্স ওল্ডের বাবাকে, এটা সমাধান জীবনে হবে বলে মনে হচ্ছে না। মানে বাবার কাছ থেকে সে আসলে কি চাইছে, আজকের বিষয়বস্তু কি চাইছে, বাবার কাছ থেকে তার চাওয়াগুলো কি, সেটা যদি অকপটে বাবাকে বলতে পারে। তবে আমার কাছে যেটা লাগছে 80 ইয়ার্স ওল্ড তো এখানে যদি অ্যাসার্টিভ ওয়েতে অবভিয়াসলি, বাট ইমোশনের একটা টাচ থাকে, কারণ ম্যাডাম আপনি নিজেও সুন্দর করে বললেন যে 80 ইয়ার্স ওল্ড আমরা অনেক বেশি ইমোশনালও হয়ে যাই, তাই না, আবেগপ্রবণও হয়ে যায়। সো আবেগপ্রবণ যখন হয়ে গেছি সেক্ষেত্রে ছেলের বয়সটা তো বাবার চেয়ে অনেক কম, তাই না, অবস্থানটাও তার যেহেতু ছোট ছেলে, সেই ক্ষেত্রে বাবা তার কাছে হয়তো বারবার লজিক্যাল ব্যাখ্যা অথবা লজিক্যাল উপায়ে কথা বলা, এই টোনটা বা এই ভয়েস টোন প্লাস হচ্ছে তার যে ফেশিয়াল এক্সপ্রেশন বা আমরা গেস্টার পোস্টার যেটাই বলি, সেটা কিন্তু নিতে পারবে না। আমার কাছে যেটা লাগছে, আমি জানি না উনি কিভাবে অ্যাপ্রোচ করেছেন, এখানে যদি ক্ষমার দৃষ্টিতে আমরা আগাই, যে বাবার কাছে তো আমি সরিও চাইতে পারি, যে বাবা যেটা ঘটে গেছে আমারই ভুল ছিল, এখন তুমি যদি এখানে ক্ষমা করো, সরিটা যেন ভিতর থেকে হওয়ার পরে সরি চাই, মানে আমি ভেতরে সরি না কিন্তু তারপরে জাস্ট বলার জন্য বলছি, ওটাতে আমাদের একটা মানে ইয়ে হয়, মানে এটাকে বলা ডিসক্রিপেন্সি বলা হয়, মানে আমার ভেতরের যে ফিলিংটা আর বলছি যেটা, সেটার সাথে মিল খাচ্ছে না, তখন হয় কি একটু আর্টিফিশিয়াল হয়ে যায়।
প্রথমে নিজের সাথে নিজে একটু বোঝাপড়া করে নেওয়া যে আমি আসলে এই ব্যাপারটা বাবাকে উত্থাপন করার আগে আমি আসলে সত্যি সত্যি বাবার কাছে একদম মানে এখানে নতজানু হয়ে ক্ষমাটা চাইতে চাই কিনা, মানে সেই জায়গাতে আমি যাব কিনা, আমি নিজের সাথে একটু বোঝাপড়া আগে করে নিতে হবে আর কি। তবে এখানে আমার কাছে যেটা লাগছে, ওনার কাছে যদি মনে হয় যে আমি যেটা বলেছিলাম সেটা লজিক্যাল, কিন্তু আমার বাবার সাথে আমার সম্পর্কটা রক্ষা করা, বাবার তৈরি করাটা, এটা অনেক বেশি জরুরি এই লজিক্যাল ব্যাখ্যার ঊর্ধ্বে। যদি আমার বাবার মনটা আমি আবারও আমার দিকে আনতে চাই, সেটা আমার কাছে মোর প্রায়োরিটি হয়, তাহলে এই ক্ষমাটা ওই লজিক্যাল জায়গা থেকে সরেও কিন্তু আমি চাইতে পারি। কারণ এখানে উনি অবশ্যই নিজের সাথে বোঝাপড়া করবেন, বাট উনি যে লজিক্যাল বিষয়টা করেছেন, হয়তো লজিকের জায়গাটা ওনার কখনোই খণ্ডন ভেতরে হবে না যে আমি তো সঠিকই ছিলাম, আমি তো ভুল বলি নাই। সো এখানে জাস্ট একটা ডিফারেন্ট প্যাটার্ন যদি ফলো করা যায় যে আমার কাছে প্রায়োরিটি কোনটা, সমাধানটা কোন দিকে সুন্দর করে আসতে পারে, তাহলে আমার হারাবার তো কিছু নেই, হারাবার তো ক্ষমা চাইলে তো আমার হারাবার কিছু নেই, সেটাই কথা, যে হারাবার কিছু নেই। এবং বাচ্চা যে দুটো দাদার কাছে একটু কম যাচ্ছে, ওরা আসলে শহরে বড় হওয়া বাচ্চা, তো ওরাও হয়তো ঠিক বুঝতে পারছে না যে দাদার সাথে ওরা কি ধরনের ইন্টারাকশন করবে, সেটাও বাবাকে ছেলে বুঝিয়ে বলতে পারে কিন্তু, তাই না? যদি সেখানেও যদি তার মনে কোনো কষ্ট থাকে। আমার কাছে একটু ডিফারেন্ট আরেকটা অ্যাসপেক্ট মনে হচ্ছে যে উনি বলছিলেন যে মায়ের সাথে তার খুব একটা কানেকশন ছিল, মার এই যে লস, ইটস এ লস, মানে আমরা বলি গ্রিফ, শোক আছে, হয়তোবা এটাও উনি পুরোপুরি শেষ করতে পেরেছেন কিনা, কারণ হয়তোবা কোনো না কোনো ভাবে মায়ের সাথে যে ওনার বন্ডিং বা মার সাথে যে ভালোবাসা সেটা রয়ে গেছে এখনো হয়তোবা। তো আমরা বলি যে এইটারও একটা কিওর দল, কারণ উনি হয়তোবা এখন দুঃখ পেয়ে মার যে এই নাই সেই কষ্ট দুঃখটা কোনো না কোনো ভাবে ম্যানেজ করতে না পেরে তবে রাগ হিসাবে হয়তোবা বাবার কাছে হচ্ছে, কিন্তু ওনার কিন্তু মাকে হারিয়েছে যেটা। আরেকটা হলো দেখেন বাবার সাথে প্রায় 40 ইয়ার্স এর ডিফারেন্ট, মানে মার সাথে হয়তো বা দেখা গেল বাবার যে বয়স, সেকেন্ড চাইল্ড হিসেবে হয়তো মার সাথে অনেক ওনার বন্ডিং ছিল। তো আমরা বলছি একটা হচ্ছে ওনার পার্সোনাল ইস্যু, মাকে হারিয়ে ফেলার পরে উনি তো আবার নিজেরও একটা কর্মজগৎ আছে, সংসার জীবন আছে, হয়তো অনেক ধরনের ইনভলভমেন্ট আছে, এবং এই যে প্রেশার বাবা হঠাৎ করে চলে আসলো রিলেটিভ নিয়ে, সব কিছু মিলেমিশে ওনার কষ্টের যে মার হারানোর যে বেদনাটা আছে, আমরা বলি অনেক সময় ওইটার প্রপার ইয়ে করতে হয় আমাদের, কারণ আমরা কিন্তু অনেক সময় দীর্ঘ সময় রাগের ভিতর দিয়ে যাই, মা কেন চলে গেল, মানে আমার এত অল্প বয়সে মা কেন চলে গেল। তো আমরা বলি এটা ব্যক্তিগত, এইখানে যদি ওনার কোনো ক্ষত থেকে থাকে এইটাও উনি চাইলে কখনো কখনো হয় যে আমরা বলি প্রফেশনের সাথে কথা বলে দেখতে পারে ওনার এই শোকটাকে কাটিয়ে ওঠার বিষয়। এরপরে হচ্ছে এটা রিলেশনশিপের ইস্যু, যে বাবার সাথে তার আপা যেটা বললেন, আপনি যেটা বললেন, কারণ ওইটা রয়ে গেলে মানে মা বারবার যদি মার বিষয়টা চলে আসে মাঝখানে, তাহলে কিন্তু ওনার জন্য এটা একটা কঠিন হবে। এবং আরেকটু খুঁজে দেখা যায় আরো কোনো অভিমান জমে আছে কিনা, হয়তো মা বেঁচে থাকতে বাবার সাথে মার সাথে বাবার কোনো আচরণ হয়তো ভালো নাও লাগতে পারে, আমরা জানি না, সেটা আন্দাজ জাস্ট বলার জন্য বলছি, সেগুলো খুঁজে দেখতে বোধহয় ভালো হয় আর কি, যে বাবার প্রতি অভিমানগুলো জমেছে কিনা। আমরা একটা ফোন নিয়ে আসি। থ্যাংক ইউ দুজনকে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি, একটু জোরে শুনতে চাই। জি জি ভালো আছি। এবারে শোনা যাচ্ছে। আচ্ছা, আমি ঢাকা উত্তরা থেকে ফোন করেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার একটা ছোট প্রবলেম ছিল আমার ওয়াইফকে নিয়ে। আচ্ছা। আমি আজ থেকে 3-4 বছর আগে লাভ ম্যারেজ করেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি একজন ইঞ্জিনিয়ার, তো আমার ওয়াইফ আবার স্টুডেন্ট। আচ্ছা, সে ইংলিশে পড়াশোনা করতে। তো আমার কোশ্চেনটা হচ্ছে, আমি তাকে লাভ ম্যারেজ করার পরে বছরখানেক পরে আমার একটা বেবি মিসক্যারেজ হয়েছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপর থেকে সে একটু মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিল, এই জন্য তাকে সবসময় আমি তাকে সাপোর্ট দিতাম। আচ্ছা, তাকে সবসময় আমি সাপোর্ট দিয়ে রাখতাম। তো আমার বাবা অনেক ওল্ড এনাফ, মানে তার 86 ইয়ার্স ওল্ড, স্ট্রোকের রোগী। তো সে যখনই বাসায় যায়, আসার পরে সে চেঞ্জ হয়ে যায়, সে কোনো কথা শুনে না। হ্যাঁ, লাস্ট 1.5 ইয়ার থেকে। হ্যাঁ, আমি এইগুলা দেখছিলাম আর কি। কে যখন বাসায় যায়? যখন বাসায় যায় তখন তার মা বোনের সাথে থাকে, তো দেশে, মানে স্ত্রী যখন তার বাসায় যায়? হ্যাঁ, তার বাসায় যায়। আচ্ছা আচ্ছা। তো এখন সে আসার পর থেকে সে কেমন জানি চেঞ্জ হয়ে যায়, তার ভালো লাগে না, ঢাকা শহর তার বন্দি লাগে, অনেক ধরনের কথা বলে আমি তারপরে বুঝিয়ে রাখি। তো হঠাৎ করে তার যখন যেটা মন চায় সে তখন সেটা করে ফেলে। হ্যাঁ, তার জিদ অনেক বেড়ে গেছে আগের থেকে। হ্যাঁ, তো এখন হঠাৎ করে সে বললো আমি আমার বান্ধবীদের সাথে থাকবো,
তাদের সাথে। হ্যাঁ, তো এবার ঘুরে এসে সে ওইখানে উঠছে। এখন তাকে বোঝানোর পর সে আসছে না। সে বলছে যখন আমার ভাল লাগবে তখন আমি আবার বাসায় চলে আসবো। এবং সে বেশিরভাগ সময় তার ফ্রেন্ডদের কথা শুনে, তার পারিপার্শ্বিক লোকদের কথা অনুপ্রাণিত হয়। এখন আবেগপ্রবণ বেশি। এখন কি করা যায়? আসলে খুব অল্প তথ্য পেলাম তো, মানে দুজনের কি বন্ডিংটা প্রথম থেকেই হয় না? জি জি জি, আমাদের বন্ডিংটা খুব ভালো। সে আমাকে খুব লাইক করে, ভালোবাসে। সে আমার সামনে আসলে সে অন্যরকম হয়ে যায়। কিন্তু বুঝলাম না হঠাৎ করে মানে তৃতীয় মানুষগুলির ধারায় মানে প্রভাবিত হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। হ্যাঁ না, কিন্তু হাউ ওল্ড ইজ শি? কত বয়স? সে হচ্ছে 26 ইয়ার ওল্ড। শি ইজ 46। আমার হচ্ছে, আমি হচ্ছে 35, সে হচ্ছে 26। ও শি ইজ 26। আর বিয়ের বয়সটা কত? 3.5 বছর। 3.5 বছর। বিয়েটা কি পরিচিত হয়ে লাভ ম্যারেজ ছিল? বিয়েটা আমরা দুজন পছন্দ করেছি। কতদিনের সম্পর্কের পরে বিয়ে? এটা হয়েছিল আপনার 1 ইয়ার। আচ্ছা, ওকে। সো শুরুর দিকে কি ভালো ছিল নাকি? না, প্রথম থেকে আমাদের ভালো, এখনো ভালো। কিন্তু হঠাৎ করে বাবুটা মিসক্যারেজ হওয়ার পর থেকে সে কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তার কিছুই ভালো লাগে না, তার ঘুরতে ভালো লাগে, তার পড়তে ভালো লাগে না, মানে একঘেয়েমি চলে আসছে, বুঝছেন? তার যখন যেটা করতে থাকে সেটাই করতে থাকে। ও কি, ওইটাও তো একটা লস, তো বিরাট লস। কতদিনে মিসক্যারেজ হলো? সেটা হচ্ছে লাস্ট অক্টোবরে। না, কতদিন পরে মিসক্যারেজ হলো, মানে কনসিভ করার কতদিন পরে বাচ্চাটা চলে গেল? আচ্ছা, ওটা হচ্ছে 3.5 মাস। 3.5 মাস। তো এটা প্রথম বাচ্চা তো, না? জি 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 জি। আচ্ছা, তো তারপরে ও খুবই আঘাতপ্রাপ্ত হয়েছিল সেটা থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়েছিলাম, স্বাভাবিক বললো। তারপরে বললো আর কি যে আপনারা ট্রাই করেন, বছর খানিক পর থেকে বা 6 মাস পর থেকে আপনারা ইয়ে করেন। তারপরে তার ডেঙ্গু হয়েছিল, বিভিন্ন অসুখ হয়েছিল, আচ্ছা, রক্ত আবার কমে গিয়েছিল। এই জন্য বিভিন্ন অসুখের কারণে আমি তাকে তার মার বাসায় রেখেছিলাম, যে মার কাছে থাকলে সে একটু ভালো থাকবে, স্বাভাবিক। এর জন্য। কতদিন আগে মিসক্যারেজটা হয়েছে? বছর খানিক হবে। সো 1 বছর ধরে কি ও একটা কষ্টের মধ্যে রয়েছে? না না না, আমি যাওয়া আসা করি, সে আসে। এই লাস্ট 2 মান্থ থেকে সে এরকম পাগলামি করছে। 2 মান্থস থেকে এরকম পাগলামি করছে, মানে মিসক্যারেজ হওয়ার পরে ও মোটামুটি ভাবে সামলে নিয়েছিল? সব সময় ছিল, লাস্ট 2 মান্থ থেকে সে এমন করছে। কিন্তু কারণটা কি কিছু বোঝা যাচ্ছে? তার বান্ধবীগুলি যারা দেখেছি আমি ইদানিং তার ইউনিভার্সিটি, তা আমার কাছে বেশি মনে হচ্ছে না, তারা বেশি ফার্স্ট সেট, মানে এটাকে কি বলে, মানে ও ম্যারিড আর ওর ফ্রেন্ড আনম্যারিড, বুঝছেন? আচ্ছা, তো ওকে সবসময় বলে তুমি তো একটা, মানে এরকম বলে আর কি। ওকে কি বলে? তুমি তো বলে তোমার, মানে তোমাকে তো ম্যারিড দেখা যায়, আমাদের তো ম্যারিড লাগছে না, বুঝছেন? মানে ও ফ্রিডম লাইফ চায়, সবাই ফ্রিডম লাইফ ইউজ করে, এই টাইপের জিনিসগুলো বলছে আর কি। আজকে 2 মান্থ থেকে, মানে ও বিয়ের পরে ওর সেরকম ফ্রিডম নাই, সেটা ওর বন্ধুরা ওকে বলে যে তোমার ফ্রিডম এখন নেই? বন্ধুরা ওকে বলে, ফ্রেন্ডরা বলে যে তুমি তো এখন ম্যারিড। হ্যাঁ, যেটা কথা বলেছিলাম যে তোমরা এই টাইপের কথা বলতে, তাই না? জি জি। কিন্তু আমি রিসেন্ট 2 মান্থ থেকে আমি এইগুলা দেখছি আর কি, তার ফ্রেন্ড এইগুলা বলার পর থেকে। এখন আমি চিন্তা করেছি ওর ফ্রেন্ডরা আবার এইগুলা নিয়ে ওকে সবসময় বলে কিনা যে তুমি ফ্রিডম হও না, তোমার হাজবেন্ড অলওয়েজ তোমাকে টেক কেয়ার করে বা আসে তোমাকে এত টেক কেয়ার করে, তুমি আমাদের সাথে সময় দিতে পারো না, অথবা তুমি ক্লাস করে চলে যাও, আমাদের সাথে সময় দিতে পারো না। এই কিন্তু একটা জিনিস, আমি সরি একটু ইন্টারাপ্ট করছি, মানে ও তো এখন প্রাপ্ত বয়স্কে রয়েছে না? শি ইজ 26। ও তো খুব ছোট বাচ্চা না, যে মানে কিশোর বয়সে না, যে ওকে ইনফ্লুয়েন্স করে ফেলবে। সো ওরা সেই কারণে এতটা ইনফ্লুয়েন্সড হয়ে গেল যে সে ফ্রেন্ডদের কাছে গিয়ে থাকতে শুরু করে দিল। জি, মানে আমি দেখেছি, আমাকে নিয়ে গিয়েছে, আমাকে গিয়ে বলতেছে আমি এই বাসায় থাকবো কিছুদিন, আমার ভালো লাগলে আমি আবার বাসায় চলে আসবো, আমার এখন ভালো লাগতেছে না, আমি এখন এখানে থাকবো, আমার 2 দিন পর ভালো লাগবে না, আমি চলে আসবো বাসায়। কি করবো এখন? নিচে আমি, ওরা বলছে ঠিক আছে স্যার। বাসায় কে কে আছেন? শুধু দুজনেই? আমার বাসায় আমার বাবা আছেন, মা আছেন, আর ও আর আমি, আমরা 4 জন। শ্বশুর শাশুড়ির সাথে ওর সম্পর্কটা কেমন? আমার ওর শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কটা ভালো। হ্যাঁ, আমার বাবা 86 ইয়ার্স ওল্ড, মা হচ্ছে 79 ইয়ার্স ওল্ড। তো ওনারাও যথেষ্ট মানে প্রাপ্তবয়স্ক, মানে বয়স্ক। ওনারা ওনাদের নামাজ কালাম নিয়ে থাকে অলওয়েজ। না, ওকে মানে শ্বশুর শাশুড়িরাও
ওর সাথে একটা সুন্দর সম্পর্ক মেনটেন করে হ্যাঁ থাকে? হ্যাঁ, সুন্দর সম্পর্ক মেনটেন করে। বাসায় আমাদের তাকে যাতে কোনো কাজ না করতে হয়, কষ্ট করবে, এই জন্য আমাদের বাসায় সার্ভেন্টও আছে, 2-3 জন আছে। পরে ও কিছু করে না, ও শুধু পড়াশোনা করবে আর ইউনিভার্সিটিতে যাবে। কি পড়ছে ও? ইংলিশ পড়ছে। জি, ও কি পড়ছে এখন? সে ইংলিশে অনার্স করছে। অনার্স পড়ছে। শি ইজ 26, মানে এতদিনে তো অনার্স শেষ হয়ে যাবে। গ্যাপ আছে, হ্যাঁ, তার স্টাডিতে একটু গ্যাপ আছে। সেই গ্যাপটা কি কারণে? গ্যাপটার কারণটা হচ্ছে তার মাঝখান দিয়ে আমাদের বিয়ে হওয়ার পর সে পড়াশোনা করেনি। তো আমি আবার নতুন থেকে তাকে শুরু করেছিলাম। বছর বাচ্চাটা মিসক্যারেজ হওয়ার পরে ও আমাকে বললো আমি ক্লাস করলে আমার মন ভালো থাকবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ক্লাস শুরু করো। মানে পড়াশোনাটা কি নিজে থেকেই বাদ দিয়েছিল? হ্যাঁ, সে নিজের থেকে বাদ দিয়েছিল। আচ্ছা, এখন শুরু করেছে যে সেটাও হাজবেন্ডের কথা অনুযায়ী করেছে? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তুমি ক্লাস করলে তোমাকে ভালো লাগবে, তুমি ও নিজের কি খুব একটা ইচ্ছে ছিল আবার পড়াশোনা শুরু করার? হ্যাঁ, সে এখনো ইচ্ছুক, এখন সে খুব মনোযোগী, আগের থেকে বেশি সে ক্লাস অ্যাটেন্ড করে আর করতে, এক্সাম গুলি ঠিক মতো দিচ্ছে। ঠিক, মানে কোনো কারণ বোঝা যাচ্ছে না? না, কেন কোনো কারণ বোঝা যাচ্ছে না। এবং সে বলছে যে তাকে মানে তার স্বাধীন দরকার, মানে সে একটু ফ্রিডম, মানে যখন যেটা করতে চায় তাও আমি ওকে সাপোর্ট করি। তো মানে ও কি করতে চায় সে যেটা ও পারছে না এখন করতে, সেটা কি জানা হয়েছে? আমি ওকে বলেছিলাম যে তুমি যদি না পারো সমস্যা নাই, তোমার সাবজেক্টটা দরকার হলে আমি চেঞ্জ করে দেব। না, আমরা তো অন্যদিকে চলে গেলাম। মানে ও বন্ধুর বাসায় থাকার কারণটা কি? মানে ও কি স্বাধীনতা কম পাচ্ছে? কারণটা হচ্ছে আমি বলি, ফার্স্ট অফ অল অ্যাকচুয়ালি আমার শ্বশুর শাশুড়ি সবাই বাইরে থাকেন, মানে ঢাকার বাইরে থাকেন। তো ও বছর মানে 2016, 17, 18 এসে ঢাকায় এসে ভর্তি হয়, ঠিক আছে? তো ঢাকাতে এসে ছিল, একটু ফ্রিডম লাইফ ইউজ করেছে। আমার সাথে বিয়ে হওয়ার পর থেকে ওই যে ফ্যামিলিয়ার যে সিস্টেমটা, সেটা তার ওই যে ফ্রিডম লাইফ থেকে একটু হয়েছে। এই কারণে আমার কাছে মনে হয়েছিল যে ওকে একটু ফ্রিডম দেওয়া দরকার। ও যে ফ্রিডমটা আগে এনজয় করছিল সেটা বন্ধ হয়ে গেছিল, সেই কারণে কি ও আপসেট থাকতো নাকি? না না না, সেই কারণে না। সে আমার সাথে থাকলে খুব হ্যাপি থাকে এবং সে আমাকে অলওয়েজ সবার সামনে আমি ঠিক বুঝতে পারলাম না, মানে মেয়েরা তো বিয়ের পরে হাজবেন্ডের সাথে থাকতে পছন্দ করে বেশি, কিন্তু সে বন্ধুদের কেন বেছে নিল? এই জায়গাটা খুব পরিষ্কার। সেম আমি দেখলাম, যেটা ওর আরো দু একটা ফ্রেন্ড দেখলাম, ওরও সেম এরকম। না, এটাই তো আমার একটা কোশ্চেন মার্ক কাজ করছে, তাই না? মেয়েরা কিন্তু সাধারণত কি কারণে করছে এগুলো তো আমি বুঝছি না, করণীয়টা কি? মানে আমরা যদি নাই কারণটা জানতে পারি তাহলে তো মুশকিল হবে না আলোচনা করে বের করা। এনিওয়ে, একটু লাইনে থাকতে হবে। তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমি এমনি বোঝার জন্য একটু জিজ্ঞেস করছি, আপনার কি এখন এরকম কখনো কখনো খুব বেশি দুশ্চিন্তা যে ও আমাকে ছেড়ে চলে যাবে? হ্যালো, হ্যাঁ, মানে আপনার কি মাঝে মাঝে এরকম খুব একটু ইনসিকিউর ফিল করি যে ও আমাকে ছেড়ে চলে যাবে? না 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 না, এটা হয় না। আপনার এটা হয় না? না না। ওকে। আর এমনি আপনাদের মানে না, অ্যাকচুয়ালি আমি বলি, তার একটা অভিযোগ ছিল, সেটা হচ্ছে আমি ওই যে একটু কাজকর্ম করি, তো আমি একটু লেট করে আসি, 10:30 থেকে 11-11টার মধ্যে বাসায় আসি। এইটাতে তার একটা অবজেকশন ছিল আর কি, এছাড়া কোনো অবজেকশন ছিল না। এত দেরি কেন? না, অ্যাকচুয়ালি আমাদের ইঞ্জিনিয়ারিং কাজে মাঝে মধ্যে একটু আমাদের লেট হয়ে যায়। না, মাঝে মাঝে হওয়ার, রেগুলারলি হয় না, কন্টিনিউয়াসলি হয় না, এটা মাঝে মধ্যে হয়। সেটা পছন্দ করে না, সে চায় আমি 6টা-7টার মধ্যে বাসায় চলে আসি। এখন ঢাকা শহরে তো 6টা-7টায় আসা হয়ে ওঠে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? তোমার কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, মানে ঠিক কারণটা, মানে শুধু হাজবেন্ড দেরি করে বাসায় আসে বলেই সে শুধু বন্ধুদের সাথে থাকছে, এটা ঠিক বোঝা গেল না আর কি। হ্যাঁ, একটু কোথায় যেন একটু গ্যাপ লাগছে। ওরা মা বাবার সাথে আমি বসেছিলাম, তারা বলেছে যে তুমি 6টা-7টার মধ্যে বাসায় চলে আসবে, আর বাইরে থাকবা না। তো আমি আর কি করব, এখন আমি তো কাজ করতে হবে। সেটাই। আচ্ছা, মানে হ্যাঁ, সরি ইন্টারাপ্ট করলাম। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। উনি যেহেতু বহুদিন পরে পড়ালেখাটা শুরু করেছেন এবং আপনি একটা ছোট্টভাবে বললেনও যে প্রয়োজনে সাবজেক্ট চেঞ্জ করে দিব, বিষয়টা কি এমন যে সে গ্রুপ স্টাডি করার জন্য বন্ধুদের সাথে থাকতে চাইছে, যে বাসায় যেহেতু তার পড়তে কি অসুবিধা হচ্ছে বা পড়া হচ্ছে না, মানে বিষয়টা কি এরকম? আপনার কিছু লাগে এই জায়গাটা? হ্যাঁ, সে একটা অভিযোগ করেছিল, সেটা হচ্ছে
তার যাওয়া আসাতে অনেক লেট হয়। যেমন আমি বলি, তার ইউনিভার্সিটি থেকে যেখানে গিয়েছে সেখানে ডিস্টেন্স হচ্ছে 10 মিনিটের, হ্যাঁ, আর আমার বাসা থেকে গেলে তাকে মিনিমাম 1.5 আওয়ার তাকে হাতে নিয়ে বেরোতে হয় বাসা থেকে, আসা এবং যাওয়া। সেটা তো বুঝলাম, কিন্তু কথাটা তো পরিষ্কার হতে পারতো, সেটাই যদি সে বলতো। সেটা বলেছে আমাকে বলেছে যে দরকার হলে আমি এখানে একটা বাসা নিই, আমি দরকার হলে 2-3 দিন আমার যে 3 দিন ক্লাস থাকে ওইখানে থাকবো, আর বাকি সময় আমি বাসায় থাকবো। তাহলে অসুবিধাটা হচ্ছে কোথায়? অসুবিধাটা তো আলাদা থাকতে চাচ্ছে ক্লাসটার জন্য নাকি না, আমি আসলে বুঝতে মানে কারণটা ঠিক স্পষ্ট হচ্ছে না, তাই তো? ওইটা থেকে মনটা একটু খারাপ হচ্ছে। হ্যাঁ, আমার এই জন্য মনটা খারাপ হয়েছে যে সবাই তো বাসা থেকে গিয়ে ক্লাস করে, হ্যাঁ, এখন কি করবো, ওইখানে এসে 3 দিন থেকে ক্লাস করবে, বাকি 4 দিন বাসায় থাকবে, এরকম আর কি। কিন্তু সেটা তো বলছে না, সে বলছে আমার মন ভালো হলে আসবো, তাই না? হ্যাঁ, তারপরে আমি তাকে নিষেধ করেছিলাম যে তোমার এইভাবে থাকা যাবে না, এইভাবে হবে না, যে তোমাকে ক্লাস করতে হলে এখান থেকে আসা যাওয়া করে ক্লাস করতে হবে, তা না হলে ওইটা নিয়ে একটু রাগারাগি হয়েছে। হ্যাঁ, আমি তাকে নিষেধ করছি, বলছি যদি তুমি পড়তে চাও তাহলে এখান থেকে যাওয়া আসা করে, মানুষ কষ্ট করে পড়াশোনা করে। একটু মানবিমানের ব্যাপারটা তো আমরা এতক্ষণ শুনতে পাইনি, একটু মানবিমান হয়েছে ওটা নিয়ে। হ্যাঁ, জি জি জি, ঠিক আছে, আমরা আলোচনা করছি। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ মাকসুদ, আপনারা যে শেষ যে কথাটা বললেন আপনি, এইটা একটা বড় ইস্যু হতে পারে, একটা ক্লু পাওয়া গেল। হ্যাঁ, একটা হচ্ছে যে একটু এজ ডিফারেন্স তো আছে, যে উনি যেটা বলেছেন 35 and 26 এর একটা ব্যবধান তো আছে। হ্যাঁ, একটা বিষয় রয়েছে যে আবেগ অথবা আমাদের চাওয়া পাওয়াগুলো যেটা আছে, উনি হয়তো বা ওই যে একটা আমার যেটা মনে হচ্ছে যে আমরা যদি উনি আজকে যেমন আমাদের সাথে কথা বলেছেন, মানে দুজন মিলে যদি একটা নিরপেক্ষ জায়গায় বসলে কিন্তু ওনার ভয়েসটাও শোনা যেত, যে ওনার ওয়াইফ দুজন মিলে আমাদেরকে ফোন করলে আমাদের খুব সুবিধা হয় বুঝতে ব্যাপারটা। কারণ উনি হয়তো বা কোনো বিষয় মিস করতে পারে, যেটা একজন প্রফেশনাল হিসাবে হয়তো বা ওই মিসিং পার্টগুলো নিয়ে আমরা বলে একটা কানেকশনের জায়গা কিন্তু আমরা তৈরি করতে পারি। কারণ উনিও কিন্তু কিছুটা আস্তে আস্তে হতাশা বাড়বে, ওনারও ইয়া হবে। তো ব্যক্তিগতভাবেও যদি উনি এই বিষয়টা নিয়ে মনে হচ্ছে যে আমি অনেক চাপের মধ্যে যাচ্ছি, আমার খারাপ লাগাগুলো বাড়লে কিন্তু সম্পর্কের মধ্যে প্রভাবটা পড়বে। তো এইটা একটা পর্যায়ে আছে, এটা একটা ভালো যে উনি আজকে আমাদেরকে ফোন করেছেন। তো এজ এ প্রফেশনাল হিসেবে বলবো যে কখনো কখনো একটা নিরপেক্ষ জায়গা থেকে যখন একজন প্রফেশনাল দেখবে, ওনারা যদি এগ্রি করে, দুইজনেই ওনার ওয়াইফও যদি এগ্রি করে, এটা এমন না যে কোনো সমস্যা হিসেবে আমরা দেখছি। আমরা বলতে পারি যে আমাদের সম্পর্কের যে সুন্দর একটা বন্ধন আছে, হয়তো আমরা গ্যাপটা নিজেরা বুঝতে পারছি না। তো সেইটা করলে আবেগীয় বিষয়গুলো যদি উনি শেয়ারও করে, আজকে যেমন উনি শেয়ার করেছে, উনি শেয়ার করলে কিন্তু তখন উনিও সেটা বুঝতে পারবে। উনি বারবার আজকের সাবজেক্টের সাথে কোনো না কোনোভাবে রিলেটেড, আমরা হয়তো বা প্রবলেমটাতেই বারবার ফিরে যাচ্ছি যে ও এটা করছে, ও এটা করছে, আসলে আমরা তাহলে কি চাইছি, কি চাইছি, আমরা কি চাইছি, তার মানে কিন্তু তাহলে এই গ্যাপটা হয়তো বা পূরণ হবে। আমার কাছে মনে হয় যে উনি যত আর্লি এটা ইন্টারভেন করলেন বা আমাদের সাথে কথা বললেন, এইটার যদি একটা উনি ওয়ে আউট করতে পারে, কারণ ওনার কথা না শুনলে আমাদের এখান থেকে আসলে কোনো সমাধানে তো আসলে যাওয়া যাবে না। হ্যাঁ, মানে স্ত্রীকে নিয়ে যদি একসাথে আমাদেরকে ফোন করেন কথা বলেন, সেই জায়গাটাই হয়। আলিয়া, আচ্ছা, এই জায়গাতে আমার একটা জিনিস মনে হয়েছে যে যেহেতু মিসক্যারেজটা হয়েছে 1 ইয়ার হয়েছে, উনিকে যেটা বললেন যে স্বাভাবিকই ছিলেন, 2 মাস ধরে তার মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। এখানে আমার কাছে যেটা লেগেছে, একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকেই বলি যে মিসক্যারেজ হওয়ার পরে কিন্তু একটা লস, তাই না? একটা মা 3.5 মাস ক্যারি করেছে, ওখানে হরমোনালও বেশ কিছু চেঞ্জেস হয়েছে। সো যতই উনি বলুক আমি স্বাভাবিক আছি, এই স্বাভাবিকতা চলতে চলতে হয়তো ভেতরে ওনার কিছু রয়ে গিয়েছিল। এবং যখন উনি পড়ালেখাটা স্টার্ট করেছেন একটা গ্যাপ দিয়ে, এবং এত দূরের যাতায়াত আছে, সংসারের মেইনটেইন, যেহেতু শ্বশুর শাশুড়ি আছে, দুটো মিলিয়ে যে জায়গাটা ক্ষত অলরেডি ছিল মিসক্যারেজটার কারণে, পড়ার স্ট্রেস এবং দূর থেকে যাতায়াত সবকিছু মিলিয়ে ওনার, আমার কাছে যেটা লেগেছে, স্ট্রেস লেভেলটা একটু হাই হয়েছে, এটা আমার কাছে ফিল হচ্ছে। যে কারণে আসলে একটা বিষয় হয় কি, এটা পেশেন্ট দেখার বা ক্লায়েন্ট দেখার অভিজ্ঞতা থেকে বলছি, মানুষ যখন খুব কাছের একটা কিছু হারায়, অনেক সময় এটা ডেসপারেটনেস অনেক সময় হঠাৎ করে আসতে পারে যে আমি সবই হারাতে পারি। আমার যদি বাচ্চা হারাতে পারে, একটা মায়ের কাছে বাচ্চার জায়গাটা তো অসম্ভব একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, তাই না? সো এটা উনি ভেতর থেকে ফিল করেছেন।
সো ওই জায়গাটাতে হাজব্যান্ড তো অবশ্যই খুব সাপোর্টিভ ছিলেন, কিন্তু হাজব্যান্ড কিন্তু বারবারই বলছেন যে আমি বলেছি যে এখান থেকে ক্লাস তোমাকে করতে হবে। হয়তো সেখানে অ্যাপ্রোচের একটা জায়গা যেটা হয়তো একটু গ্যাপ রয়ে গেছে। এই মানবাভিমানের কথাটা ম্যাডাম আপনি যেটা বললেন যে অনেক সময় মানুষের এটা কাজ করে না যে আমাকে জোর করা হচ্ছে, সো আমি এইটা নিতে পারছি না, তখন একটা ডেসপারেটনেসের দিকেও মানুষ কিন্তু একটু যায়, কারণ একটু জেদ কাজ করে আর জেদ কাজ করে। আমার কাছে ওই জায়গাটাও একটু লাগছে যে একটা মিসক্যারেজের পরে তার মধ্যে হয়তো গ্রিফের জায়গাটা এখনো হিল হয় নাই। খুব স্বাভাবিক, অক্টোবরে যদি মিসক্যারেজ হয় 1 বছর এতটা হিলিং এর জায়গাটা তৈরি হবে না, তার মধ্যে বাকি স্ট্রেসগুলো দুটো মিলিয়ে হয়তো ওনার আচরণের এই পরিবর্তনটা দেখা যাচ্ছে। এই জায়গাটায় যদি একটু কাউন্সিলিং এর অ্যারেঞ্জমেন্ট করেন ওনারা দুজন মিলে, একটু মানে দুজন মানে ভদ্রলোক কিন্তু আর স্ত্রীকে একটা খুব সুন্দর করে নোট লিখতে পারেন যে আমি তোমার কাছ থেকে এটা চাইছি, আজকের বিষয়ের উপরে যদি আলোকপাত করি যে তোমাকে আমি মানে তোমাকে আমি এত ভালোবাসি এবং আমি তোমাকে মিস করছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, সেই জায়গাগুলো একটু সুন্দর করে লিখলে, একটু আবেগ দিয়ে, আমার মনে হয় সেখানে একটা ব্রিজটা ছোট করে তৈরিও হতে পারে আর কি। হ্যাঁ, প্রফেশনাল হেল্প নেওয়াটা তো একটা ব্যাপার আছে, বাট আমরা নিজেরাও ট্রাই করে দেখতে পারি যে কোনো জায়গায় একটু নাড়ানো যায় কিনা। আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি আমরা। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি সবাই। হ্যাঁ হ্যালো, আমার একটা সমস্যা। হ্যাঁ বলে ফেললে ভালো হয়, সময় চলে যাচ্ছে তো। সমস্যাটা শুনতে চাইছি। আমার ওর বয়স 18 বছর। 18? হ্যাঁ, একটু জোরে বলবে প্লিজ। হ্যাঁ, ওর বয়স 18 বছর। কার বয়স? আমার ছেলের বয়স। ছেলের বয়স 18 বছর। আচ্ছা আচ্ছা, ওকে। ও যখন ক্লাস 8 এ পড়তো, ক্লাস 8 এ যখন পড়তো, টেলিভিশনের ভলিউমটা একদম শূন্য করে দিতে হবে, টেলিভিশনটা জিরো করে দিতে হবে। টেলিভিশনের ভলিউমটা একদম শূন্যের মধ্যে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন ভালো। ওর আম্মা আবার প্যারামেডিক্স ডাক্তার। আচ্ছা, তা উনি তখন আমাকে বলতো যে দেখো আমাদের ছেলে তো এখন 15 বছর বয়স হয়ে গেল, তা ও তো সাবালকে হয়নি এখন। যাই হোক, এই পর্যায়ে হয়তো 8 থেকে 9 এ উঠতো। 9 এ উঠার পর ও ঘর থেকে বের হইতো না, স্বাস্থ্য অনেক ভালো ছিল। 9 থেকে যখন একটু বুঝিনি, মানে সাবালক হয়নি কথাটা বুঝতে পারিনি। কথাটা যে মানে ছেলেরা যখন হয়তো নিষেধে পাড়া দেয় আর কি, হ্যাঁ বয়ঃসন্ধি, হ্যাঁ বয়ঃসন্ধিতে পাড়া দেয়, তো ওইভাবে ওর ভিতরে অমন কিছুই পাওয়া যাচ্ছিল না। তো ওর মা আমাকে বারবার, মানে ওর আচরণে সেটা পাওয়া যাচ্ছিল না? না না, পাওয়া যাচ্ছিল না। বাচ্চাদের মতন আচরণ করছিল? হ্যাঁ, ঘরেই থাকতো, ঘরেই সারাক্ষণই থাকতো, স্কুলে যাইতো, এই স্বাভাবিক থাকতো। তারপরে এক সময় ও যখন ক্লাস 9 উঠলো, তখন ও আস্তে 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 বাইরে যেতে লাগলো। যখন বাইরে যায়, ওই যে আসলে বলে যে হয়তো আমার বন্ধুদের সাথে আমি ঘুরতে গেছি, বন্ধুদের সাথে স্কুল করি, এরা করি, এমনি এমনি আস্তে আস্তে যায় আসে। কিন্তু এক পর্যায়ে সে মানে ক্রমান্বয়ে মানে এক্সেস করতে লাগলো। যাই হোক, মানে যাওয়া আসা করে, কিন্তু এমন কিছু বোঝা গেল না যে সে অন্যদিকে মুভ করতেছে, হ্যান ত্যান। ও যখন ক্লাস 10 এ উঠলো, নিউটনে উঠার পরে, তখন ও লেখাপড়া মানে ওইভাবে করে না। লেখাপড়া করতে গেলে লেখাপড়া করে না, এখানে যাইতে গেলে ওটা করে না, মানে এমন ভাবে এক হয়ে গেল, ও টেস্টে অ্যালাউই হলো না, 2-3 সাবজেক্ট পাস করলো না। একর মতো অবস্থায় চাপাচাপির পর ওর আম্মু পরীক্ষা দেওয়াইলো। পরীক্ষা ভালো ছেলে, স্কুলের স্যাররাও বলতো যে সে অনেক ভালো ছেলে, কিন্তু পাস করলো একদম। মানে ভালো ছেলে মানে ভালো স্টুডেন্ট? হ্যাঁ, আচ্ছা, মানে ওইভাবে করে লেখাপড়া হলো না, পরীক্ষা পাস করলো, 3 পয়েন্ট সামথিং পাইলো, সায়েন্সের ছাত্র। যাই ওটা গ্রহণযোগ্য ছিল না, যদিও তারপর গ্রহণ করা হয়েছে। আস্তে আস্তে ওকে আমরা ওইটা নিয়ে, ও তখন মানে অন্যদিকে মুভ করতে লাগলো। আস্তে আস্তে মুভ করতে লাগলো বলতে কি, ঘরে থাকে না, নিজের ইচ্ছায় বের হয়ে যায়, নিজের ইচ্ছা এটা করে ওটা করে, তখন অনেকটাই অস্বাভাবিক হয়ে যাইতেছে।
আমরা ওর কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য বেশ কয়েকটা সরকারি কলেজে গেলাম। এর মধ্যে আমি থাকি ঢাকায়, ওরে ভর্তি মানে পাবনাতে আমার দেশের বাড়ি, ওইখানে একটা সরকারি কলেজে করার পরে ওইখানে হলো। তোর মা বললো যে আচ্ছা ও যখন এইখানে বেশি বন্ধু হয়ে গেছে আর বন্ধুদের ছাড়া থাকে না, এটা ওরা করতেছে, চলো আমরা দেশের বাড়িতে ওই ভর্তি করি, ওইখানে রাখি। এক পর্যায়ে যায় পুরো ওইখানে ভর্তি করলাম। এর মধ্যে আস্তে আস্তে ক্রমান্বয়ে মানে অনেক অনেক খারাপ। আমি সাধারণ একটা চাকরিজীবী, প্রাইভেট ফার্মে চাকরি করি, আমি সকাল থেকে বের হয়ে যাই। ও সারাদিনে অনেক অপকর্ম করে বেড়ায়, এই বাইরে যায়, খারাপ বন্ধুদের সাথে ঘুরে, ওর মতো বেশ কিছু ছেলেদের সাথে ঘুরে, এই বিড়ি সিগারেট খায় না কি একটু নেশাও করে, যাই হোক মানে এক পর্যায়ে সে অনেক কিছু। এর মধ্যে আস্তে আস্তে সে লেখাপড়া টোটালি বাদ দিয়ে দিল। বাদ দিয়ে এখন সে এই ইন্টার সেকেন্ড ইয়ার উঠছে, পরীক্ষা দেয় নাই, যাই হোক তারা এমনি এমনি উঠায় রাখছে। সে তো পড়তেই চায় না, বই তো ধরেই না, ওই সাবজেক্ট বাদ টোটালি। এখন তার মধ্যে মেয়েলেও কিছু স্বভাব এসে গেছে, সে মেয়েদের উপর ঝুঁকি, মানে মেয়ে বন্ধু আছে, এটা আছে ওটা আছে, গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, আর আমি একজন অসুস্থ মানে হার্টের পেশেন্ট, সে আমার উপরে অনেক অত্যাচারই করতেছে, তার প্রতিদিন টাকা লাগতেছে, এটা করতেছে ওটা, এইভাবে চলতেছে। ও কি একমাত্র সন্তান? না, আমার আরেকটা সন্তান আছে, তার বয়স 8 বছর। দুজনের বয়সের অনেক গ্যাপ, 10 বছর, 9 বছরের 9 বছরের গ্যাপ। ওকে, সো তাহলে যেটা বোঝা যাচ্ছে যে ও এখন টাকা নিচ্ছে, কিসের জন্য টাকা নিচ্ছে কি বলছে? ও টাকা নিতেছে, এখন দেখা যায় যে বিড়ি সিগারেট ছাড়া হয়তো ওই নেশা মানে গাঁজা টাজা এই ধরনের নেশা টেশা করে। মানুষে বলতেছে আর কি, আমি ওদের একটা লোকের সাথে যাদের সাথে ঘুরে ওদের সাথে বলি, এখন ওরা কেউ আমার বিধানিক বলছে যে ওকে এখন এমন একটা অবস্থা হয়েছে যে রিহ্যাব ছাড়া আর কোনো উপায়ই নেই। রিহ্যাব ছাড়া কোনো উপায় নেই? আচ্ছা, মানে ও যে থাকছে, ও কি গ্রামে থাকছে? না না, ও সবসময় আমাদের কাছে রাখছিলাম, যে এখানে ওই কলেজে ওইখানেতে আমি পাবনাতে বুলবুল কলেজে ভর্তি করছিলাম, ওর এখানে প্রিন্সিপাল আমার পরিচিত। তো ওনারা আবার বলছিল কি যে দেখেন কলেজে তো ওইভাবে লেখাপড়া নাই, এখন হয় না, আপনি ওই 2 মাস 1 মাসে যদি আপনি আসি তুই করতে পারে তো করলো। আর পড়াশোনা লেখাপড়া বেশিরভাগই প্রাইভেটে এসে গেছে, মানে প্রাইভেট টিউশন। হ্যাঁ, না ওইটাই তো, আমরা সর্বনাশটা তো ওখানেই হয়েছে না। এই বয়সের বাচ্চারা যদি কলেজে যাওয়া আসা না করে, ব্যস্ত না থাকে, ওরা তো অন্যদিকে মনটা চলেই যাবে। মানে এটা আমাদের, মানে আমরা খুব দুর্ভাগা একটা জাতি আর কি বলবো, যে এই বয়সটাই কিন্তু একটু বকে যাওয়ার বয়স। হ্যাঁ, তাদের নানান রকম বাইরের দিকে মনোযোগ হয়, একটু মেয়েদের প্রতি আকর্ষণটা বাড়ে, মেয়ে হলে ছেলেদের প্রতি আকর্ষণ বাড়ে, একটু এই যে একটু স্মোক করা, একটু ড্রাগ নেওয়া, মানে উইড নেওয়া, এই জায়গাগুলো কিন্তু খুব দারুণভাবে ছড়িয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা যদি কলেজেও পড়াশোনা না হয়, কলেজেও ক্লাস না হয়, মানে তারা সব প্রাইভেট টিউশন করেন, মানে এই জিনিসগুলো শুনেন। এর মধ্যে আমি কলেজে গেছি, যাওয়ার পরে দেখি কি আমার ছেলে ছাড়া ওইখানের এলাকাতেও যেসব কলেজের স্টুডেন্টরা ছিল, ওরাও দেখি কি যে মানে পরীক্ষা হইতেছে এখন ওরা গল্প করতেছে বাইরে, একদমই মানে কালচারটাই নষ্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ, ওই পরীক্ষা করতেছে, মানে আমার ছেলে না, অন্য ওইখানে এলাকার ছেলে। না না, আমি সেটাই তো বলছি, আমি তো সবার কথাই বলছি যে মানে এই ছেলেগুলো তো কলেজের পড়াটা, কলেজের সময়টা এত ছোট সময় যে একদম নাকে মুখে পড়তে হয়, তখন ইন্টারমিডিয়েটের টাইমটা কিন্তু খুব শর্ট। কিন্তু আমি শুনছি কলেজে কোনো লেখাপড়া হয় না, ক্লাস হয় না, তারা শুধু মাঝে মাঝে গিয়ে উপস্থিতিটা দিয়ে আসে। এরকম হলে আমাদের বাচ্চাদেরকে আমরা বাঁচাবো কেমন করে, তাই না? খুবই দুঃখজনক আসলে এটা। তো যাই হোক, আমাদের কাছে প্রশ্নটা কি আজকে? আমার প্রশ্ন হলো কি যে আমার ছেলেটা আমি হার্টের পেশেন্ট, আমার আমি মানে অনেকটাই আশা করছিলাম যে ছেলেটা একটু বড় হইলে আমার ফ্যামিলিটার হয়তো আশা করে মানুষ। না না, সেটা আমরা আশা করতেই পারি, কিন্তু আমরা না এমন একটা চক্করের মধ্যে পড়ে গেছি, তো আমাদের পরিবেশটাকে আমরা ঠিক রাখতে পারিনি আর কি। সেখানে আমরা সবাই মিলেই দায় নেব যে কেন আমরা এই বাচ্চাদের এই সময়টা এত ক্রুশিয়াল একটা টাইম, যে মানে 9, 10, 11, 12 এটা হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট একটা সময়। একটা কিশোর বয়স থেকে তারা আস্তে আস্তে মানে প্রাপ্তবয়স্ক হবার দিকে যাচ্ছে। এই সময়টাতে যদি আমরা মনোযোগটা না দিই বাচ্চাদেরকে, ওরা কিন্তু আসলেই বকে যাচ্ছে একদম। তো যাই হোক, মনোযোগ বলতে শোনেন, মনোযোগ বলতে ওর আম্মু ওই
শিক্ষিত ছিল, ওর মা আম্মু শুধু ওর জন্যই ঢাকাতে থাকতো, মানে না না সবই বুঝেছি, কিন্তু পরিবেশটাকে শুধু খালি আমাদের খালি শুধু একটুই মানে ইয়ে হয়েছিল যে আমরা যে মানে প্রতিনিয়ত হয়তো বাড়ির কাছে কলেজটা হতো, কলেজের সাথে করে নিয়ে যেতে পারতাম, জানি না হয়তো সাথে গেলে সাথেও যাইতো না, ওরা আম্মুর সাথে নিয়ে গেলে ওর পর রাগ করতো না, তখন তো আর ওরা চায় না, বড় হয়ে গেলে তখন বন্ধু বান্ধবের সাথেই থাকতে চায় বেশি। আচ্ছা তাহলে প্রশ্নটা কি আজকে আমাদের কাছে? প্রশ্নটা হলো এখন ছেলে মানে আমার অস্বাভাবিক হয়ে গেছে, এখন তার প্রতিনিয়ত টাকা লাগতেছে, টাকা চাইতেছে। ও কি স্বীকার করছে যে ও ড্রাগস নিচ্ছে? না সেটা বলতেছে না যে আমি ড্রাগ নিচ্ছি। আমি ড্রাগের কথা বলছি যে দেখো তুমি যে ড্রাগ অ্যাডিক্ট হয়ে থাকো তাহলে আমাকে বলো, আর তুমি যে বাঁচতে চাও আমি কি তোমাকে বাঁচাবো। হ্যাঁ, ওর যে আশেপাশে দু একজন বন্ধু বান্ধব সে আমাকে বললো যে দেখেন আঙ্কেল ও যা হইতেছে ওকে এখন রিহাবে দেওয়ার দরকার। এখন আমি দিশাহারা, মানে আমার কি করব। মুশকিল হচ্ছে আমাদের রিহ্যাব গুলো তো ঠিক মানে ঠিকমতো কাউন্সেলিং এর ব্যবস্থা সেখানে নাই, এদিকেও একটা ঝামেলা, সেটা একটা ঝামেলা আছে। একটু লাইনে থাকতে হবে, একটু লাইনে থাকতে হবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা? এমনি কি এখন মানে আপনাদেরকে আঘাত করে, মারামারি করে? মানে না আঘাত করে না, তবে আঘাত করার পর্যায়ে চলে আসে, টাকা না দিলে ঠিক করবে। হ্যাঁ আঘাত করার পর্যায়ে চলে আসে। আমি হয়তো দু একবার আমি ওরা আঘাত করছি, তখন দেখা গেছে যে সে হয়তো মানে উঠে হয়তো আমি লাঠিটা বাড়ি দিলে বা হাত কিছু দিলে পারে ওটা হয়তো ধরে বসতেছে, তাকে বলেও ফেলাইতেছে যে হয়তো আমিও এটা করবো, এভাবে করতেছে, এভাবে করতে চায়। আর এমনি কি মানে আপনি যে বা মা বাবা হিসেবে আপনারা যে দুশ্চিন্তাগ্রস্ত, ও কি কখনো মনে করছে যে আচ্ছা আমার একটা সহযোগিতা দরকার? ও একটু চিন্তা করতেছে না যে আমরা কোন জায়গায়, আমি যে কতটুকু দুশ্চিন্তা করতেছি ও এদিকেই নজর নাই। ওর নজরটা হলো এখন বেশিরভাগ ইদানিং চলে গেছে তো একটা মেয়ে, মানে মেয়েলি স্বভাবের দিকে, মেয়ের দিকে, মানে ওইটা তার আনলাম না কেউ, ওইটা তার রেডি করে দিলাম না কেন। আমরা বলছি দেখো তুমি কিছু কর্ম করো, তুমি লেখাপড়া করলে না, তুমি কিছু কর্ম করো। আচ্ছা একটু থামাচ্ছি, হ্যাঁ এখন এগুলো বলে তো আর এগুলো নিচ্ছে না ভেতরে। তোমার কোনো প্রশ্ন নেই? ওকে, আমাদের সবার সহমর্মিতা রইল। হ্যাঁ, একটা ভালো ছেলে, আমরা আমাদের পরিবেশের কারণে আমরা বাচ্চাগুলোকে হারাচ্ছি। সো আমরা আলোচনা করি কেমন? আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং সহমর্মিতা। ওকে, হ্যাঁ আলিয়া। এখানে আসলে সে যেহেতু বলেই ফেললো যে বাচ্চাটা অলরেডি ড্রাগস নিচ্ছে, এটা আশেপাশে থেকে শুনেছে, এবং উনি কিন্তু নিজেও খেয়াল করলেন যে ওনাদের ক্ষেত্রে বাচ্চার কোনো মায়া মমতা বা তার যে টেনশন হচ্ছে এরকম কোনো সেন্সও কাজ করছে না। লম্বা সময় আসলে বিভিন্ন ধরনের ড্রাগসগুলো ইউজ করলে এমনিতেও তো বেশ কিছু ক্ষতি সাধন হয়ে যায়, ইমোশন ভোতা হয়ে যায়, আদার শারীরিক অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়। এখানে রিহ্যাব ছাড়া যদি সে ওপিডি বেসিসেও দেখাতে চায় কাউকে, আমার মনে হয় ছেলেকে ম্যানেজ করাটাও কিন্তু কঠিন হবে। কারণ অলরেডি মকসুদ ভাই যখন প্রশ্নটা করলেন যে সে গায়ে হাত তোলে কিনা, সো ভদ্রলোক তো জানালেন যে হ্যাঁ তাকে কিছু একটা করতে গেলে সে রিভার্স একটা অ্যাকশন দেয়। সো রিহ্যাব, হ্যাঁ বাংলাদেশের রিহ্যাব সিস্টেমগুলো অনেক সুন্দর হয়তো নয়, কিন্তু তারপর সুন্দর নয় কি মানে ওখানে খালি আটকে রাখাই হচ্ছে, কিন্তু মানে সেরকম কাউন্সিলিং এর ব্যবস্থা, প্রপার কাউন্সিলিং এর ব্যবস্থা কিন্তু বেশিরভাগ রিহ্যাবে নেই। অবশ্য আছে, প্রপার খুবই কম, একদম হাতে গোনা আর কি। হাতে গোনা থাকলেও কিছু যেহেতু আছে, কারণ এই ধরনের ক্লায়েন্টদের আসলে বাসায় বসে করাটা কিন্তু খুব কঠিন হবে। সেই কিছুটা ওরা কোত্থেকে খুঁজে পাবে, সেটাই কথা। সো এই যে রিহ্যাব গুলো আছে তার কোনো একটাতেও যদি উনি খোঁজ নিয়ে দেখেন যে না ওখানে কিছু প্রপার ট্রিটমেন্টের অ্যারেঞ্জমেন্ট আছে, প্রথমে কিন্তু দেয়াটা জরুরি বলে আমার লাগছে। কারণ এখানে যে পর্যায়ে চলে গেছে তাকে যদি ড্রাগস অফ করা হয়, সাথে যদি কিছু মেডিকেশন, ডক্টরের সাথে কথা বলে, সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে কিছু মেডিকেশন প্লাস ওপিডি বেসিসে যদি কাউন্সেলিংটাও অ্যারেঞ্জমেন্ট করা হয়, তার পরবর্তী তার যে রিয়াকশনটা হবে, এই রিয়াকশন বা উইথড্রয়াল সিমটমটা সেটা অ্যাকচুয়ালি বাসায় অ্যারেঞ্জ করাটা কঠিন হবে। কারণ বড় হয়ে গেছে তো ছেলে, অলরেডি তো কলেজে পড়ছে, হাতে পায়ে বড় হয়ে গেছে। সো হাতে পায়ে যেহেতু বড় হয়ে গেছে, তাকে ম্যানেজ করার মতো সেই রকম শক্তপোক্ত লোক কিন্তু বাসায় আছে বলে লাগলো না। সো আমার মনে হয় অ্যাট ফার্স্ট যদি রিহ্যাবে দেয়, কিছুদিন থাকলো, তারপরে ওনারা অ্যারেঞ্জ করলেন আদার্স ওপিডি বেসিসে, সেটা হলে বেটার হয় আমার মনে হচ্ছে। আমি আরেকটা জায়গায় বলতে চাই যে উনি কিন্তু অনেক হতাশ বা কষ্ট নিয়েই কিন্তু আমাদের কাছে বলছেন। আপনি যেভাবে তাকে কানেক্ট করলেন, প্রথম কথা হলো যে আমাদের কিন্তু যেতে হবে অনেক দূর, কারণ দিন শেষে ও আমাদের সন্তান এবং ওনার আরেকটা সন্তান আছে যার বয়স 8 বছর। তো আমরা অনেক সময় বলি যে
মানে কেয়ার ফর কেয়ার গিভার, মানে উনি ওকে কেয়ার তো করছেন কোনো না কোনোভাবে। মানে আমরা বলি তো রিলেশনশিপ তো একটা বাই বর্ন, মানে ওনার বায়োলজিক্যাল ফাদার মাদার হিসেবে আমাদের কিন্তু আমার সন্তানটার এই সব কিছু নিয়েও একসময় অ্যাকসেপ্ট করতে হয় যে ওনার রাগ ক্ষোভ অবশ্যই এটা খুবই জাস্টিফায়েবল, কিন্তু আমরা যদি সব সময় ওকে নিয়ে একদম একটা নেগেটিভ চিন্তা সারাক্ষণ মাথায় রাখি তাহলে ওর অনেক পজিটিভ যদি একটা দুটো থাকে সেটাও কিন্তু হারিয়ে যাবে। অতএব আমাদের এখনো কোনো না কোথাও একটা কানেকশনের জায়গা এই প্রসেসের মধ্যে হলেও ওনাদের রাগ ক্ষোভ অথবা হতাশা অথবা এই যে বার্ন বলি আমরা, বার্ন আউট বলি আমরা, এইটারও কিন্তু ওনার একটা কেয়ারের দরকার আছে। অনেক সময় হয় যে কথাবার্তার মধ্য দিয়েও নিজেদের কোথাও গ্যাপ থাকলে এখনো কিন্তু মিট আপ করা যায়। ওনারা যেমন বলছিলেন যে মা প্যারামেডিক হলেও একটা বয়সে কিন্তু ওনারা কিছু বিষয় যেমন বলছিল ভালো স্বাস্থ্য নাকি আসলে অনেক ওভারওয়েট, কথার কথা আমরা কিছু কিছু বিষয়ে জানি, কিন্তু কোথাও না কোথাও একটা প্রফেশনাল হেল্পও কিন্তু আমাদের জীবনে প্রয়োজন হয়ে থাকে। তাহলে এখনো যদি ওনারাও ওনাদের বিষয়টাকেও যদি দেখে, মা বাবা ওনাদেরও কিন্তু স্বাস্থ্যগত মানসিক স্বাস্থ্যের একটা বড় প্রেশার রয়েছে, যদি ওনারা একটু রিল্যাক্স ইন এ সেন্স আমরা বলছি কিছু সময়ের জন্য চিন্তামুক্ত হয়ে এবং ওর বিষয়টা প্ল্যান করতে পারে তখন কিন্তু একটা শক্তি পাবে। অর্থাৎ আমি বলছি আপা যেটা বলেছে এটা তো বাচ্চা চাইল্ডের জন্য, কিন্তু ওনাদেরও কিন্তু এই জায়গাটায় একটু হিলিং দরকার আছে, আমরা বলি একটু সাপোর্ট দরকার আছে। তো ওনারাও কথা বলতে পারে, পাশাপাশি ওনারা আমরা বলি না যে সিস্টেমে যুক্ত হলে মা বাবাকে তো ডাকে, কিন্তু ওকে যদি আমরা এই মুহূর্তে দিতেও না পারি আমরাও কিছুটা ইনফরমেশন নিতে পারি, অ্যাটলিস্ট কোথায় দিয়ে তার সাথে একটু কানেক্ট হতে পারি আমরা, এইটার একটা অপশনও তারা রাখতে পারে। মানে রিহ্যাব গুলোতে ফ্যামিলি থেরাপির ব্যবস্থা খুব দরকার আর কি, মানে শুধু বাচ্চাটাকে নিয়ে কাজ না করে ফ্যামিলিকে যুক্ত করে কাজ করাটা এটা আমি একটু অভাব দেখি আর কি। মানে এর আগে ওনারাও মানে ওইখানে তো যাবে, যাওয়ার আজকে যেমন উনি কথা বলেছে সব কথা হয়তো বা শেয়ার করা হয়নি, তো উনি যদি একটু রিলিফ আমরা বলছি তাহলে বাচ্চাটাকে নিয়ে উনি প্রেশার যে ফিল করছে, আরেকটা বাচ্চার উপরে কিন্তু সেকেন্ড চাইল্ড যে আছে 8 বছর তাকেও কোনো না কোনোভাবে আমরা হয়তো বা এত নজর দিতে পারছি না এই বাচ্চাটার জন্য, সেও কিন্তু সাফার করবে। তো ফ্যামিলির এই জায়গাটা একটা স্ট্রাকচার ওয়েতে পজিটিভলি দেখার মতো একটা ইনফরমেশন হয়তো বা উনি কোথাও না আমাদের মতো কোনো একটা জায়গায় যোগাযোগ করে প্রফেশনাল হেল্প নিতে পারে। তো তারপরে এবং যোগাযোগটা কোথায় করবে সেটা একটা বিষয়, কিন্তু অবশ্যই যদি সে আসক্ত হয়ে থাকে তাহলে ওইটার ব্যবস্থাপনা না নিলে ওর রাগ ক্ষোভ এগুলো তো আমরা দেখছি ওইটা আসলে রিডিউস করা খুব সম্ভব না, মানে অলরেডি দেরি হয়ে গেছে মনে হচ্ছে। তারপরেও চেষ্টাগুলো তো আমাদের করতে হবে, যেহেতু বাই বর্ন আমরা তাদের প্যারেন্টস, তো আমাদেরকে সেই না সেটা তো চেষ্টা করতে হবে। আমরা যে একটু সময়টা চলে গেছে আর কি, হয় না যে সে আস্তে আস্তে এবং অন্যরাও ওর বন্ধুরাও বলছে যে ও কিন্তু ঢুকে গেছে এগুলোর ভেতরে। আরেকটা যেটা বলছে না যেমন অপোজিট সেক্সের উপর একটা বয়সের পরে তো আকর্ষণ হওয়াটা খুবই স্বাভাবিক, আমরা হয়তো অন্য প্রেশারগুলোর জন্য এটাকেও নেগেটিভলি দেখছি, ওকে যে একটা সুস্থ মেসেজ দিব যে সেটা হয়তো আমরা অনেক সময় কথায় আচরণ তার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। তো আমাদের এই মেসেজগুলো দেওয়ার বা কমিউনিকেশন করার অনেকগুলো ওয়ে হয়তো আমরা এখনো চাইলে চেষ্টা করে দেখতে পারি, পাশাপাশি প্রফেশনাল। একটা প্রশ্ন আমাদের করলে ভালো হতো যে ও যে টাকা পয়সা চাইছে চাইলেই সেটা পাচ্ছে কিনা, আর যদি না পায় সেখান থেকে ও রেগে যাচ্ছে কিনা। হ্যাঁ, তো ওটা একটা সাইকেলের মতন হয়ে যায় আর কি, হয় না যে যখন সে চেয়ে পাচ্ছে তখনও মানে দেওয়াটাও মানে একটা বিপদ, আবার না দিলেও কিন্তু বিপদ। বাবা মা কিন্তু উভয় সংকটে পড়ে যায় যে দেব কি দেব না, দিলে তো আবারও সে আবার মানে রাগের মধ্যে যাচ্ছে, ওই মেয়ের পেছনে হয়তো কিছু খরচ করতে হচ্ছে, কারণ হয় না যে প্রেমের সম্পর্কে তো করা হয় সাধারণত, আবার যদি না দেই তাহলে আবার আরেক রকম বিপদ হতে পারে আর কি। তো সেই জায়গা থেকে আসলে বাবা খুব অসহায় একটা জায়গা থেকে আমাদেরকে যোগাযোগ করেছেন। তো সেই হিসেবে আমরা যদি বলি যে তুমি যেটা বললে যে মানে রিহ্যাবে আসলে মানে একটু খোঁজ নেওয়া দরকার আর কি, যেখানে ভালো মানে কাউন্সেলিং বা সাইকোথেরাপির ব্যবস্থা আছে, যেখানে পরিবারকে নিয়েও কাজ করা হয়, একটু খোঁজ নেওয়া দরকার আর কি। আমরা জাস্ট হাতের কাছে যেটা পেলাম সেভাবে না করে একটু খোঁজ খবর নিয়ে তারপরে যদি তাকে করা যায়। হ্যাঁ, আমাদের সময় একদম শেষ। তোমরা যদি আজকের বিষয়ের উপরে বা যে কোনো আজকের বিষয় আর কি ফোনের উপরেও বলতে পারো, 1 মিনিট করে যদি কিছু বলো। আমি একটু বলি, আজকের বিষয়টা এত সুন্দর, এই বিষয়ে আসলে একটু বলাই দরকার, কারণ ইদানিং না অনেকদিন আগেও এটা একটু শুনেছিলাম যে ডিভোর্স রেটটা তো অনেক বেড়ে গেছে। সো ডিভোর্স রেটটা বেড়ে যাওয়ার পেছনে এটাও কিন্তু একটা কারণের অংশ, যে তারা ছোট ছোট বিষয় নিয়ে আমরা যখন ঝগড়ায় লিপ্ত হই, আসল জায়গাটা উপেক্ষা করে আমরা আমাদের নিজস্ব ইগো নিয়ে
মেতে থাকি। সো এই জায়গাটা যদি আমরা একটু সলিউশন করে আনতে পারি, অথবা নিজেদের মধ্যে ভালোবাসা প্রতিষ্ঠা, অ্যাপ্রোচটা ভেরি ইম্পর্টেন্ট। মানে একটা মাঝখানে থামাচ্ছি, মানে স্ত্রী হয়তো বলছে তুমি কখনো আমার সাথে ভালো করে একটু কথা বলো না, এটা নিয়ে ঝগড়া লেগে গেল। হাজবেন্ড হয়তো বলছে যে কই আমি তো সবসময় তোমার সাথে ভালো করে কথা বলি, কিন্তু আমি আসলে চাইছিটা কি, আমি আসলে তার কাছ থেকে সময় চাইছি, আমি তার কাছ থেকে একটু আদর করে কথাটা চাইছি, কিন্তু তুমি কখনো আমার সাথে কথা বলো না ভালো করে, নেগেটিভটা কিন্তু বলে দিচ্ছি। তো আমরা কি চাই সেটা যদি পজিটিভলি প্লেস করতে পারি। পজিটিভলি, জি ম্যাডাম, আপনি সুন্দর একটা কথা বলেন যে পজিটিভলি যদি প্রেস করতে পারি, কারণ কি ম্যাডাম কথা বলার ধরনটাও তো অনেক বড় বিষয়, তাই না? আর সময়টা তো আমরা সবাই চাই, কিন্তু ওই যে ইঞ্জিনিয়ার ভদ্রলোক বললেন না আমি রাত 10টা 11টায় আসি, চাকরিটাও তো বাঁচিয়ে রাখতে হয়। তো চাইলেই আমি পারি না 7টায় আসতে, আমি তো ইচ্ছা করে অফিসে রয়ে যাই না। তো এখানে একটু আসলে ব্যালেন্স করাটা আমার মনে হয় জরুরি। আর অ্যাপ্রোচ, ভালোবাসা নিয়ে কথা বলা, এটা হলে আমার মনে অনেক কিছু সুন্দর হতে পারে। সেটাই আমরা বলি তো যে এর কথা ধরে বলতে হয় যে সময় গেলে সাধন হয় না, আছে না আমাদের প্রচলিত কথা, লালনের কথা যেটা আছে, যে আমরা ছোট ছোট বিষয়গুলোকে যদি সময় দিয়ে অতীতে বেশিক্ষণ চলে না গিয়ে যে কি কি হলো না হলো, প্রত্যেকটা দিন যদি আমরা আমাদের এই দাম্পত্য জীবনের ইস্যুগুলো নিয়ে আমাদের চাওয়া পাওয়াগুলো একটু শেয়ার করি, ইনস্টেড অফ আমরা ব্লেম দিয়ে যে এটা হলো না, এটা হলো না, আমরা যদি একটু কিছু করতে পারি ওইটাই একটা ইনভেস্টমেন্ট হবে আর কি। সো সময় অল্প হতে পারে, কিন্তু আমরা যদি একটু সময় ব্যয় করে আমাদের চাওয়া পাওয়াগুলো একটু আবেগের জায়গাগুলো ইয়ে করি। বলা হয় যে বুদ্ধির অভাব আসলে কারণ হয়, স্রষ্টা সবাইকে বুদ্ধি দিয়েই পাঠায়, আমাদের সমস্যা অনেক সময় হয় আবেগকে ম্যানেজ করা। তো আমরা আবেগের, যেহেতু সম্পর্কের জায়গায় আবেগ তো থাকবে, আর হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে তো এটা অবশ্যই একটা জরুরি বিষয়, তাহলে সবসময় চিন্তা ভাবনা না করে বরং আবেগের কাছাকাছি হই আমরা এবং একটু সময় দেই। এবং এক একটা বয়সের কিন্তু এক এক ধরনের চাহিদা থাকে, সেটা চলে গেলে দেখা যায় অনেকে অভিযোগ করে যে এখন বলে কি হবে, এখন দিয়ে কি হবে। আমরা সময়ে যদি ফোকাস করি, প্রত্যেকটা দিন ছোট ছোট বিষয়গুলো কমিট করি এবং সলিউশন বা সমাধানের ফোকাস করি, তাহলে আমাদের হয়তো বা একটা হ্যাপিনেস আমরা ক্রিয়েট করতে পারবো আর কি। সেটাই। শেষ করি, দুজনকে অসংখ্য ধন্যবাদ, একদম সময় শেষ। সুপ্রিয় দর্শক, আমাদের এবার বিদায় নেবার পালা। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে আমাদের যখন একটি ছেলের সন্তান শৈশব থেকেই দেখে যে তার মা কখনোই বাবার কাছে তার ইচ্ছের পূরণ হয়নি, বাবার কাছে যেসব ইচ্ছে উনি পোষণ করেছেন তার আকাঙ্ক্ষাগুলো তার বাবার কাছ থেকে কখনো পূরণ হয়নি, ছেলে সন্তানটি যদি সেটা দেখতে দেখতে বড় হয়, তাহলে ছেলেটির বিবাহিত জীবনে এটির কী ধরনের প্রভাব পড়তে পারে, কী ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। মার কোনো ইচ্ছে সে পূরণ হতে দেখেনি বাবার মাধ্যমে। তো এরকম করে একটি ছেলে সন্তান যদি দেখে বড় হয়, তাহলে তার ফলাফলটা কি কি হতে পারে বা কী ধরনের হতে পারে, সেটা নিয়ে আমরা আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।